এটা এমন চিত্র সহ তোমাকে এক্সপ্লেন করতে হবে, বুঝছো? এমন চিত্র পরীক্ষাতে আসবে, এর জন্যই এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, বুঝছো? লেখাপড়ার কি অবস্থা? ভূগোল নিয়ে টেনশনে আছো? এই ক্লাসে আমরা ভূগোলের টেনশন দূর করার কাজ করব। ভূগোল প্রথম পত্রের সিকিউ ওয়ান শর্ট ক্লাস, ঢাকা কলেজের এবছরের নির্বাচনী যে পরীক্ষা হয়েছে এইচএসসির, তার উপর একটা ওয়ান শট ক্লাস। তার যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর সলভ, সেগুলো বিশ্লেষণ করা এবং বোঝার চেষ্টা করা যে এবছর এইচএসসি পরীক্ষাতে ঠিক কেমন কোশ্চেন আসতে চলেছে। আচ্ছা, তো তোমরা এবছর জানো যে অভিন্ন কোশ্চেনে সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা হবে এবং ঢাকা কলেজ নিশ্চয়ই বাংলাদেশের একটা লিডিং কলেজ, তাদের কোশ্চেন প্যাটার্নটা যে কোনো সময় গুরুত্বপূর্ণ, যেহেতু সারা বাংলাদেশ এবার অভিন্ন কোশ্চেনে পরীক্ষা দিবে। আচ্ছা, তো তোমাদেরকে বলি যে ভূগোলে 8টা সিকিউ থাকে কোশ্চেন এবং সেখান থেকে 5টা আনসার করতে হয়। ভূগোলে অনেক লেখার সুযোগ থাকে কারণ এখানে সময় বেশি। আমরা দেখি যে 7টা সৃজনশীল লেখার জন্য সময় থাকে 2.5 ঘন্টা, বাট ভূগোলে জাস্ট 5টা সিকিউ আনসার করতে হয়, সময় থাকে কতটুকু? 2 ঘন্টা 35 মিনিট। তার মানে তোমার এখানে 2টা সিকিউ কম, বরঞ্চ 5 মিনিট আরো বেশি সময় দিচ্ছে তোমাকে। সময় বেশি পাওয়া যাবে, অনেক লেখা যাবে, যেখানে চিত্র দেওয়া যাবে, যেখানে ব্যাখ্যা দেওয়ার যথেষ্ট ব্যাখ্যা দেওয়া যাবে। তার মানে অসাধারণভাবে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে। ভূগোল প্র্যাকটিক্যালে 25 মার্ক থাকে, 25-এ 25 পাওয়া যায়, সর্বনিম্ন পাইলেও 24, অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য ভূগোল হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট, বাট পড়ার জন্য ভূগোল একটু কঠিন সাবজেক্ট। তো আমরা এই কঠিন সাবজেক্টকে সহজ করার জন্য এই ক্লাসটা করব, আশা করি ক্লাসটা তোমরা উপভোগ করবে। তো দেখি আমরা ঢাকা কলেজের এবছরের নির্বাচনী পরীক্ষার কোশ্চেনগুলো কেমন ছিল। তো এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আমরা দেখি 1 নম্বর কোশ্চেনে বলতেছে যে সাজুরবাড়ি সিরাজগঞ্জের যমুনা নদীর অববাহিকায়। সিরাজগঞ্জ তো চিনো তোমরা, তাই না? বাংলাদেশের একটা জেলা হচ্ছে সিরাজগঞ্জ। কলেজ থেকে সিলেট জেলায় শিক্ষা সফরে এসে বুঝতে পারলো যে তার নিজ এলাকার সাথে এখানকার ভূপ্রকৃতির ভিন্নতা রয়েছে। তার মানে দেখো যে আমি জায়গাগুলোকে মার্ক করি। তার বাসা হচ্ছে কোথায়? সিরাজগঞ্জ, এবং সে গিয়েছে কোথায়? সে গিয়েছে সিলেট। সাজু সিরাজগঞ্জ থেকে গিয়েছে সিলেট। আচ্ছা, তো এই দুই অঞ্চলের ভূপ্রকৃতির মধ্যে কি আছে? ভিন্নতা আছে। তার মানে আমাদের ভূপ্রকৃতির গঠন এই চ্যাপ্টার থেকে নিশ্চিত এই কোশ্চেনটা করেছে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা এর আগে বিস্তারিত ক্লাসগুলো তোমাদের ফ্রিতে পড়িয়েছি, তখনও তোমরা দেখেছো যে এই চ্যাপ্টার কতটা ডিটেইলসে পড়া যায় বা পড়ানো যায় এবং কত বেশি কোশ্চেন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, তো আমরা আনসার করি। ক নম্বর কোশ্চেনে বলেছে সমভূমি কাকে বলে? সমভূমি কি? আচ্ছা, সমভূমি হচ্ছে যে ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচুতে অবস্থান করে না এবং যেখানে খুব বেশি ঢাল বা কোনো বন্দুর প্রকৃতির ভূমিরূপ দেখা যায় না, সেটাকে বলা হয় সমভূমি। ঠিক আছে, এমন এক কথার ডেফিনেশনে লিখলে হয়ে যাবে, যেহেতু 1 মার্কের জন্য একটা কোশ্চেন করেছে তোমার এখানে, খুব বেশি ডেসক্রিপটিভ কিছু দরকার নাই। খ নম্বরে বলছে ভাজ ও জীবাশ্ম কোন পর্বতের সাথে সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। আচ্ছা, তো নাম শুনেই তুমি বুঝতে পারতেছো এখানে তোমাকে খুব সহজভাবে নামটা দিয়ে দিয়েছে। যদি শুধু জীবাশ্ম বলতো তোমার একটু চিন্তা করতে হতো, বাট যখন বলতেছে ভাজ, তো একটা পর্বত আছে যার নামই হচ্ছে ভাজ পর্বত। তার নামই হচ্ছে কি? ভাজ পর্বত। তো ভাজ পর্বতের আরেক নাম হচ্ছে কি? ভঙ্গিল পর্বত। এটাকে আমরা বলে থাকি ভঙ্গিল বা ভাজ পর্বত, তাই না? তাহলে কোন পর্বতে ভাঁজ পাওয়া যায়? নিশ্চয় হচ্ছে ভঙ্গিল পর্বতে, এবং জীবাশ্ম পাওয়া যায় হচ্ছে ঠিক এই পর্বতে। তাহলে তুমি খ নম্বর লেখার সময় প্রথমেই এক কথাতে আনসার করবা যে ভঙ্গিল বা ভাঁজ পর্বতে ভাঁজ ও জীবাশ্ম পাওয়া যায়, বা ভাঁজ ও জীবাশ্মের সাথে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত। এভাবে তুমি একটা টাইটেল সেন্টেন্স লিখে ফেলবা। তারপর তুমি এক্সপ্লেন করবা যে ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বতের উৎপত্তি হয়েছে কিভাবে। এই পর্বতগুলোর উৎপত্তি হয়েছে ভূমিকম্পের ফলে। লক্ষ লক্ষ বছর বা কোটি কোটি বছর ধরে ভূমিকম্পের ফলে মহাসাগরের নিচের যে ভূমিরূপ সেগুলো ধীরে ধীরে উত্থিত হয়ে কি হয়েছে? এই ভাঁজ পর্বত গঠন করেছে। এবং এই ভাঁজ পর্বত গঠনের যে সূচনা লগ্ন, সেখানে কি হয়েছে? এই মহাসাগরের নিচে যে উদ্ভিদগুলো আছে, যে প্রাণীগুলো আছে, তারা যখন মারা গিয়েছে তাদের মৃতদেহ ধীরে ধীরে ওইখানে চাপা পড়েছে। ঠিক আছে, এবং তারা সময়ের সাথে পরিবর্তিত হয়ে পাললিক শিলা, তারপর রূপান্তরিত শিলা এবং কঠিন শিলায় রূপান্তর হয়েছে। এবং এই কঠিন শিলাগুলো ভূমিকম্পের ফলে কি হয়েছে? এমন কোটি কোটি বছর ধরে বিশাল পর্বতে রূপ লাভ করেছে। এবং পৃথিবীর অধিকাংশ যে উঁচু উঁচু পর্বতমালা আছে, যেমন এশিয়ার হিমালয়, তারপর তোমার হচ্ছে ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ঠিক আছে, তারপর এমন যেসব উঁচু উঁচু পর্বতমালাগুলো আছে, এই সবই হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বতের শ্রেণীর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে তোমার
প্রাণীর বা উদ্ভিদের মৃতদেহ পাললিক শিলায় এবং কঠিন শিলায় রূপান্তরিত হয়েছে, সেই কারণে সেখানে জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম মানে জীবদেহ পরবর্তীতে রূপান্তরিত হয়ে একটা ফর্ম গঠন করে সেটা। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছ আশা করি। খ নম্বর। গ নম্বর কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে দেখো, গ নম্বরে বলতেছে যে উদ্দীপকে সাজুর নিজ এলাকার ভূপ্রকৃতির বর্ণনা দাও। সাজুর বাসা কোথায় ছিল? সাজুর বাসা ছিল হচ্ছে সিরাজগঞ্জ। আচ্ছা, তো সিরাজগঞ্জের ভূপ্রকৃতি কেমন? আমি তোমার হচ্ছে যদি বলি যে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, একটা হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান সমূহ, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছে আমাদের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের যে পাহাড়গুলো আছে। দক্ষিণ পূর্ব বলতে আমরা বুঝি চিটাগং অঞ্চলের যে পাহাড়গুলো, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই অঞ্চলগুলো পাহাড়ি অঞ্চল বাংলাদেশের। হ্যাঁ, তো এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এবং উত্তর পূর্ব অঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই যে অঞ্চলের যে পাহাড়ি অঞ্চল আছে বা পাহাড়গুলো আছে, এইগুলোই হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড়। আর প্লাস্টোসিন কালের সোপানকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বরেন্দ্র ভূমি, আরেকটা হচ্ছে লালমাই পাহাড়, আরেকটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, তাই না? আচ্ছা, তো দেখো এই যে সিরাজগঞ্জ, এটা তো বরেন্দ্র ভূমির অন্তর্ভুক্ত না। বরেন্দ্র ভূমি হচ্ছে রাজশাহীতে, রাইট? রাজশাহী, নওগাঁ, এই চাঁপাইনবাবগঞ্জ, এই রিজিয়নটাতে মূলত হচ্ছে বরেন্দ্র ভূমি। লালমাই পাহাড় কুমিল্লাতে, এবং এবং হচ্ছে মধুপুর ভাওয়ালের গড় এটা গাজীপুর এবং টাঙ্গাইলের মধ্যে অবস্থান করে। তার মানে সিরাজগঞ্জ এর মধ্যে আসতেছে না, টারশিয়ারি যুগের পাহাড়েও আসতেছে না, প্লাস্টোসিন কালের সোপানও আসতেছে না। তাহলে কোথায় থাকতেছে সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ থাকছে হচ্ছে সাম্প্রতিক কালে প্লাবন সমভূমির মধ্যে, অর্থাৎ নদীর পলি মাটি দ্বারা গঠিত হয়েছে যে ভূমিরূপ, তার মধ্যে সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থান করে। তো এই যমুনা নদীর পলি জমে জমে এই সিরাজগঞ্জ জেলার যে ভূমিরূপ, এগুলো লক্ষ লক্ষ বছর আগে গঠিত হয়েছে, ঠিক আছে? বেশি না, 25 লক্ষ বছর আগে, ঠিক আছে? আর সাম্প্রতিককালে প্লাবন সমভূমিগুলো গঠিত হয়েছে বাংলাদেশের। আচ্ছা, তাহলে তুমি এটা হচ্ছে এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমি তুমি বর্ণনা দিবা যে এইগুলো নদীর পলি মাটি দ্বারা গঠিত হওয়াতে মাটি খুবই উর্বর, এইখানে খুব বেশি উঁচু পর্বত বা এমন কোনো কিছু দেখা যায় না, বন্ধু প্রকৃতির না ভূমি খুব বেশি, এবং এইগুলো অধিকাংশই পলি মাটি দ্বারা গঠিত, কৃষিকাজের জন্য এগুলো অধিক উপযোগী। এভাবে তুমি জাস্ট 7 থেকে 8টা পয়েন্ট করে করে বৈশিষ্ট্য লিখে দিবে, ঠিক আছে? তাহলেই হবে। ঘ নম্বরে বলছে, এবং শেষে একটা কনক্লুশন দিয়ে দিবে। ঘ নম্বরে বলতেছে উদ্দীপকে সাজুর দেখা ভূপ্রকৃতি দুটির ভিন্নতার তারতম্য বিশ্লেষণ করো। তো সাজু কোথায় গিয়েছে? সাজু গিয়েছে সিলেট। তো সিলেট কিসের মধ্যে পড়তেছে? টারশিয়ারি যুগের পাহাড় সমূহের মধ্যে পড়তেছে। এবং এবং সিরাজগঞ্জ পড়তেছে কি সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এখন তোমাকে দুইটার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে বলছে। তুমি সবচেয়ে ভালো হয় একটা চিত্র অঙ্কন করে দিলে। ভূগোল যেহেতু, চিত্র অঙ্কন করার সুযোগ থাকলে তুমি চিত্র অঙ্কন করে দিবে। তো তুমি প্রথমে যেটা করবে যে একটা বাংলাদেশের মানচিত্র আঁকার ট্রাই করবে। আমি এখানে কোন রকম করে একটা বাংলাদেশের মানচিত্র আঁকতেছি। তো দেখো, খুব বেশি ভালো হবে তা না, বাট আশা করি যে বাংলাদেশের মতো কিছু একটাকে তোমরা বুঝতে পারবে। এখানে ঠিক উপরের দিকটা খুবই খারাপ হয়ে গেছে, আমি একটু উপরের দিকটা ঠিক করে দেওয়ার ট্রাই করি। আচ্ছা, এই যে ধরো যে এমন, ঠিক আছে? এটা এটা আমি ধরে নিলাম যে বাংলাদেশের মতো দেখতে কিছুটা, যদিও এক্স্যাক্টলি আসলে বাংলাদেশের মতো হয়নি, ঠিক আছে? তারপরেও আমি ধরতেছি যে এটা বাংলাদেশের মানচিত্র। তো এখন হচ্ছে এখানে টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, বুঝছো? এই জায়গাটা, এইগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এটা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব, এটা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব, এবং এটা হচ্ছে নিজ দিক দক্ষিণ, তার মানে এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব। এই অঞ্চলে যে পাহাড়ি অঞ্চল আছে, মানচিত্রের উপরের দিকটা থাকে হচ্ছে উত্তর দিক, মানচিত্রের উপরের দিক হচ্ছে উত্তর, এবং মানচিত্রের নিচ দিকটা থাকে কি? নিচ দিক থাকে হচ্ছে দক্ষিণ, এবং মানচিত্রের বাঁ দিক হচ্ছে পশ্চিম, বাঁ দিক হচ্ছে পশ্চিম, এবং ডান দিকটাকে বলে পূর্ব। তার মানে কি হচ্ছে দেখো, উত্তরে উপরে গিয়ে ডানে গেলে সেটা হয়ে যায় উত্তর পূর্ব, নিচে এসে ডানে গেলে সেটা হয়ে যায় দক্ষিণ পূর্ব। এইগুলো হচ্ছে গ্রিন কালারে যা কিছু আমরা দেখতেছি, এইগুলো হচ্ছে মূলত টারশিয়ারি যুগের পাহাড়। এগুলোকে কি বলা হবে? টারশিয়ারি যুগের পাহাড়, টারশিয়ারি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে প্লাস্টোসিন কালের সোপান সমূহ, সেগুলোর মধ্যে আমরা দেখব প্রথমটা হচ্ছে বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি এই যে এইখানে রাজশাহী যে অঞ্চলটা আছে না, এই রাজশাহী অঞ্চলটা, ঠিক আছে? এটা আরো একটু এই সাইডে হবে, যাই হোক হলো, এটা হচ্ছে বরেন্দ্র ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে বরেন্দ্র ভূমি। আচ্ছা, তারপর এইখানটাতে হচ্ছে মধুপুর ভাওয়ালের গড়, ময়মনসিংহ থেকে গাজীপুর, ময়মনসিংহের সামান্য কিছু অংশ টাঙ্গাইল এবং গাজীপুর, ঠিক আছে? এটা হচ্ছে মধুপুর ও
মধুপুর ও ভাওয়ালের গড়, ভাওয়ালের গড়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লাতে, এই যে এখানে ছোট্ট একটা জায়গা, 34 বর্গ কিলোমিটারের জাস্ট একটা জায়গা। কুমিল্লা শহর থেকে জাস্ট 21 কিলোমিটার পূর্বে লালমাই পাহাড়, 34 বর্গ কিলোমিটার এরিয়ার, ঠিক আছে। আমি এখানে লিখতেছি হচ্ছে লালমাই পাহাড়, শুধু লালমাই লিখলেই বুঝতে পারবা। আচ্ছা, তো এই যে বাকি যে রিজিয়নটা আছে, বাকি রিজিয়নটা পুরোটাই হচ্ছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এখন এই যে যেই পার্টটুকু গ্রিন দেখলাম আমরা, টারশিয়ারি যুগের পাহাড়, এটা বাংলাদেশের মোট ভূমিরূপের 12% ফর্ম করে, অর্থাৎ বাংলাদেশের মোট এরিয়ার 12%ই হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে। তারপর প্লাস্টোসিন কালের সোপান যেগুলো দেখতেছে, যে 3টা ভাগে, এই 3টা ভাগ মিলে হচ্ছে 8%। এইগুলো হচ্ছে কি, এটা এটা এবং এটা মিলে হচ্ছে তোমার প্লাস্টোসিন কালের সোপান, বুঝছো? এটা আমি লিখতেছি প্লাইস্টোসিন, প্লাইস্টোসিন কালের সোপান। আচ্ছা, আর বাকি যেগুলো দেখতেছো, বাকিগুলোকে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো ওইখানে 12 এবং 8 চলে গেলে বাকি থাকে হচ্ছে কতটুকু, বাকি থাকে হচ্ছে 80%, ওইখানে 20% আছে। তাহলে টোটাল 80% হচ্ছে আমাদের সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এখন এইখানে যে কোশ্চেনটা ছিল, যে যে বলতেছে যে সাজুর দেখা ভূপ্রকৃতি দুটির মধ্যে ভিন্নতা, একটা হচ্ছে সাম্প্রতিককাল, এটা হচ্ছে সাম্প্রতিককাল, এবং এবং সিলেট হচ্ছে টারশিয়ারি, এটা হচ্ছে টারশিয়ারি। এখন তুমি যেটা করবা, এই চিত্রটা অঙ্কন করবা, ঘ নম্বর দিয়ে তুমি লিখবা যে সাজুর দেখা দুটি ভূপ্রকৃতি হচ্ছে যথাক্রমে তার নিজ বাসস্থান, সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, এবং তার ভ্রমণ করা অঞ্চল বা তোমার টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এই দুইটির মধ্যে সচিত্র পার্থক্য নিম্নে দেওয়া হলো। তারপর তুমি চিত্রটা অঙ্কন করবা। এবার তুমি এই টারশিয়ারি যুগ এবং এই সাম্প্রতিককালে প্লাবন সময়ের মধ্যে পার্থক্যগুলো সুন্দর করে দেখিয়ে দিবা, যে এই অঞ্চলে কতটা পাহাড়ের বা ভূমির উচ্চতা কেমন, এখানে ভূমির উচ্চতা কেমন, এইখানে তোমার ভূমি কেমন, এখানে ভূমি কেমন, এখানে মাটির উপাদান কি, এখানে মাটির উপাদান কি, হ্যাঁ, এখানে চাষাবাদ কেমন হয়, এখানে চাষাবাদ কেমন হয়, এখানে জনবসতি কেমন, এখানে জনবসতি কেমন। এইভাবে জাস্ট তুমি তথ্যগুলো ইনপুট করবা দুইটা পার্থক্য আকারে। যদি চার্ট করে দিতে পারো আরো সুন্দর হয়, যদি চার্ট না করতে চাও তাহলে দুইটা আলাদা আলাদা করে পয়েন্ট করে করে লিখে দিবা, ঠিক আছে। এবং শেষে একটা কনক্লুশন দিবা। জিওগ্রাফিতে অনেক মার্কস পাওয়া যায়, বুঝছো, কারণ এখানে তো তোমার হাতে টাইম থাকে। ধরো যে 2.5 ঘন্টাতে জাস্ট 5টা সৃজনশীল, তো 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 35 মিনিট মূলত। তো কত মিনিট তুমি সময় পাচ্ছ? তার মানে 150 মিনিটের বেশি, 155 মিনিট সময় পাচ্ছ, জাস্ট 5টা তোমাকে লিখতে হবে সিকিউ। তার মানে একটার জন্য আধা ঘন্টা করে সময় পাচ্ছ। আধা ঘন্টা কিন্তু হিউজ টাইম, হিউজ টাইম, কারণ একটা সিকিউ আমরা কতটুকু লিখি, 4 পেজ দেখি এভারেজ। তো 4 পেজ লেখার জন্য 2.5 ঘন্টা 30 মিনিট, অনেক বেশি সময়। তো জিওগ্রাফিতে এই কারণে 5 পেজ লেখা যায়, বুঝছো। তো 5 পেজ মানে একটা সৃজনশীল, 5 পেজ মানে অনেক লেখা। তো তোমরা একটু ট্রাই করবা এই অনেক লেখার জন্য, ঠিক আছে। একটু কম লিখবা না, জিওগ্রাফিতে যেহেতু সময় বেশি আছে। চিত্রগুলো দেওয়ার ট্রাই করবা, এবং যেখানে যত বেশি ব্যাখ্যা দেওয়া যায় সেগুলো ইনপুট দিবা, ঠিক আছে। তাহলে এটা আমাদের হচ্ছে ডান। 2 নম্বর কোশ্চেনে আমরা আসি। বায়ুর চাপের তারতম্যের উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন চাপ বলয় সৃষ্টি হয়েছে। বায়ুচাপের পরিবর্তনের সাথে সাথে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, যা ফেরেলের সূত্র অনুসরণ করে। ফেরেলের সূত্র খুব বেশি গুরুত্বপূর্ণ। বায়ু প্রবাহের দিক, বুঝছো, এই ফেরেলের সূত্র মূলত বায়ু প্রবাহের দিক নিয়ে আলোচনা করে, ঠিক আছে। মানে বায়ু কিভাবে প্রবাহিত হবে, কোন দিকে প্রবাহিত হবে, এইগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, তো ক নম্বরে বলতেছে যে বায়ু কাকে বলে। বায়ু কাকে বলে? যে যে অদৃশ্য বায়বীয় শক্তি বা যে বায়বীয় অঞ্চল, ঠিক আছে, যে অদৃশ্য গ্যাসীয় স্তর, বায়বীয় না বলে এখানে গ্যাসীয় বলো, যেহেতু বায়ু সংজ্ঞা দিচ্ছ, যে অদৃশ্য গ্যাসীয় স্তর পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বায়ু বলে বা তাকেই বায়ুমণ্ডল বলে। এটা যে কোনো একটা বললেই হবে, ঠিক আছে। তো এটা বায়ুমণ্ডলের ডেফিনেশনও একই, বায়ু ডেফিনেশনও একই, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো যে অদৃশ্য তোমার হচ্ছে গ্যাসীয় স্তর বা গ্যাস মণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে, সেটাকে বলা হচ্ছে কি, বায়ু। ওকে, আচ্ছা, বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, ব্যাখ্যা করো। আচ্ছা, বায়ুর ধর্মই হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া। আচ্ছা, তো এটা হচ্ছে উচ্চচাপ অঞ্চলে বায়ুর ঘনত্ব অনেক বেশি থাকে এবং নিম্নচাপ অঞ্চলে বায়ু খুব বেশি হালকা থাকে। তো যে কোনো বায়বীয় পদার্থের নেচারই হচ্ছে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে প্রবাহিত হওয়া, এবং এই কারণেই বায়ু মূলত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কি বুঝতে পারছো কত সহজে, কত সুন্দর করে এটা ডেফিনেশন, এটা হচ্ছে ব্যাখ্যাটা লিখে দেওয়া যায় না? তো এভাবে লিখলে তোমাকে ফুল মার্কস দিবে, মার্ক কাটবে না। তো দেখা যায় যে 5টা সিকিউ লিখলে, ভালো লিখলে 45+, মানে হচ্ছে 45, 46, 47, 48, 49, 50 পর্যন্ত অনেকে
পেতে দেখেছি আমি। তো এইভাবে পাওয়া পসিবল, বুঝছো? এখন তুমি যদি যেভাবে বলতেছি লিখতে পারো। আচ্ছা, গ নম্বরে বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত পৃথিবীর বিভিন্ন চাপ বলয় সমূহ আলোচনা করো, এটা গ নম্বরে। এবং ঘ নম্বরে বলেছে চিত্রসহ ব্যাখ্যা করতে। এখন যেহেতু ঘতে চিত্রের কথা বলেছে, তাহলে আমাদের গতে আর চিত্র দেওয়ার সুযোগ থাকতেছে না, না হলে গতেই চিত্র আমরা অঙ্কন করতাম। তো আমরা জাস্ট চাপ বলয়গুলো আলোচনা করব। তো পৃথিবীর চাপ বলয়গুলোর নাম দেখো। তো আমি এখানে স্লাইড অ্যাড করি। প্রথম যেটা, সেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, বুঝছো? প্রথমটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এভাবে পয়েন্ট করে করে তুমি ব্যাখ্যা করবা। তো এটার তুমি কি ব্যাখ্যা দিবা? এটার ব্যাখ্যা দিবা হচ্ছে যে নিরক্ষীয় রেখা থেকে, মানে 0 ডিগ্রি নিরক্ষ রেখা থেকে উত্তর এবং দক্ষিণ মেরুতে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। সাধারণত সূর্য এই অঞ্চলে খারাপভাবে কিরণ দেয়, যে কারণে বায়ুর তাপমাত্রা অনেক বেশি থাকে এবং অধিক তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ হালকা হয়ে যায়। তাই এখানেও বায়ু হালকা হয়ে যায়, যে কারণে এখানে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়। এই ব্যাখ্যাটা তুমি দিয়ে দিলা। আচ্ছা, 2 নম্বর বলয়ের নাম হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল। উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল। আচ্ছা, উপক্রান্তীয় কতটুকু? উপক্রান্তীয় হচ্ছে ওই যে নিরক্ষীয় অঞ্চল শেষ হওয়ার পর থেকে উত্তর এবং দক্ষিণে 23.5 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? অক্ষরেখায় 23.5 পর্যন্ত। তো উপক্রান্তীয় অঞ্চলে কেন উচ্চচাপ থাকে ব্যাখ্যাটা লিখবা তুমি, যে নিরক্ষীয় অঞ্চলের অধিক তাপমাত্রার কারণে যে হচ্ছে বায়ুরাশি গতিশীল হয়ে যায়, সেই গতিশীল বায়ুরাশি মূলত নিরক্ষীয় পাশের বলয় উপক্রান্তীয় অঞ্চলে প্রবেশ করে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে বায়ু প্রবেশ করে, সেই কারণে এই অঞ্চলে উচ্চচাপ বায়ুস্তর দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর আমাদের বলয়, ঠিক আছে? এখানে অঞ্চল না দিয়ে তুমি বলয় দিবা, যেহেতু এখানে বলয়ের কথা বলেছে, তাহলে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে উপমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়। উপমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়, ঠিক আছে? নিম্নচাপ বলয়। আচ্ছা, উপমেরুবৃত্তীয় হচ্ছে মানে কি? মেরুবৃত্তের ঠিক আগের অঞ্চল। এটা উত্তর এবং দক্ষিণে 23.5 থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত, দুই দিকে। এই অঞ্চলটা হচ্ছে উপমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়। কেন নিম্নচাপ থাকে? সাধারণত মেরুবৃত্তীয় অঞ্চলে তাপমাত্রা খুবই কম, যে কারণে সেখানকার বায়ুর ঘনত্ব খুবই বেশি। তাপমাত্রা কম হলে গ্যাসীয় পদার্থের ঘনত্ব বেশি থাকে। তো ঠিক তার পাশের মেরুবৃত্তীয় অঞ্চলে ঘনত্ব বেশি হওয়ার কারণে উপমেরুবৃত্তীয় অঞ্চলের যে বাতাসগুলো আছে বা বায়ুরাশি আছে, সবকিছুই মানে ওই মেরুবৃত্তীয়টা কভার করে এবং এখানে তুলনামূলক বায়ুচাপ কম থাকে, সে কারণে উপমেরুবৃত্তীয় অঞ্চলে নিম্নচাপ বলয় দেখা যায়। এবং 4 নম্বরে হচ্ছে মেরুবৃত্তীয় উচ্চচাপ বলয়, ঠিক আছে? মেরুবৃত্তীয় উচ্চচাপ বলয়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল কর, একটা ছন্দ আছে, নিম্নচাপ উচ্চচাপ, নিম্নচাপ উচ্চচাপ, এভাবে চলবে, ঠিক আছে? একটা নিম্ন একটা উচ্চ, একটা নিম্ন একটা উচ্চ, এবং নিরক্ষীয় উপক্রান্তীয় উপমেরুবৃত্তীয় মেরুবৃত্তীয়, এভাবে তুমি জাস্ট মুখস্থ করলে হবে। আচ্ছা, এখন মেরুবৃত্তীয় অঞ্চলে কেন উচ্চচাপ থাকে? কারণ এখানে টেম্পারেচার খুবই কম। তো যেখানকার তাপমাত্রা যত কম থাকবে, বাতাসের ঘনত্ব তত বেশি থাকবে। এটাই হচ্ছে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যা, বুঝছো? এটা হচ্ছে তোমার সায়েন্টিফিক ব্যাখ্যা। এটা হচ্ছে কেমিস্ট্রিতে মূলত ওই যে বাতাসের চাপটা বা ফিজিক্সে এগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, তো দেখো যে নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি, যে কারণে সেখানে নিম্নচাপ। আবার এখানে তাপমাত্রা সবচেয়ে কম, এই কারণে সেখানে উচ্চচাপ। উপক্রান্তীয় নিম্নচাপের পাশে হওয়াতে উচ্চচাপ, এবং উপমেরুবৃত্তীয় উচ্চচাপের পাশে হওয়াতে সেখানে নিম্নচাপ। এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এই চারটা তোমার এখানে ব্যাখ্যা করতে বলেছে। এই চাপ বলয়গুলো ব্যাখ্যা করলে হবে। পৃথিবীতে মূলত চাপ বলয় হচ্ছে 4টা, এবং এই 4টা চাপ বলয় পৃথিবীকে 7টা ভাগে ভাগ করে। বুঝছো কিভাবে 7টা ভাগে ভাগ করে? সেটা আমরা ঘ নম্বরে দেখব। ঘ নম্বরে বলতেছে যে উদ্দীপকে ফেরেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহের বিভিন্ন গতিপথ চিত্রসহ বিশ্লেষণ করো। তাহলে এবার আমরা চিত্রসহ বায়ু প্রবাহের গতিপথগুলো ব্যাখ্যা করব। দেখো যে পৃথিবী তো মানে অভিগত গোলক, ঠিক আছে? মানে এক্স্যাক্টলি গোল নয়, অভিগত গোলক। তো এইখানে আমরা যেই ইয়াটা নিতে পারি, একটু এই যে সামান্য একটু চ্যাপ্টা টাইপের, ঠিক আছে? এই যে দেখো পৃথিবীটা হচ্ছে ঠিক এমন, মানে একটু সামান্য ওভাল শেপড, ঠিক আছে? আমরা ধরলাম এটা হচ্ছে পৃথিবী। দেখো এক্স্যাক্টলি কিন্তু এটা গোল না, একটু সামান্য ওভাল শেপড আছে, ঠিক আছে? মানে দুই সাইডে উত্তর মেরু এবং তোমার হচ্ছে পূর্ব এবং পশ্চিমে সামান্য একটু চেপে আছে, বুঝছো? আর উপরের দুই দিকটা একটু সামান্য হয়েছে, কনজেস্টেড হয়েছে। ওকে, তো এবার আমরা যদি দেখি যে এর ঠিক মাঝ বরাবর তো নিরক্ষরেখা আছে, রাইট? এর ঠিক মাঝ বরাবর কি আছে? নিরক্ষরেখা। আমি ধরলাম যে এটা মাঝ বরাবর, আমি জানি না যে এটা আসলে এক্স্যাক্টলি
মাঝ বরাবর হলো কিনা, কারণ আমি তো মাপি নাই। তো তোমরা যখন ওই যে ইয়া দিয়ে আঁকবা, কম্পাস টম্পাস দিয়ে আঁকবা, তখন তুমি মাঝের বিন্দু দেখতেই পাবা, তখন মাঝের বিন্দুতে টেনে দিবা, তাহলে হবে। আচ্ছা, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 0 ডিগ্রি নিরক্ষীয় অঞ্চল, তাই না? এটা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, এবার এইখানে চাপ বলয়গুলো আমরা চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে প্রথম যে লেয়ারটা, তো দেখো আমি হচ্ছে অন্য কালার ইউজ করব, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি, ঠিক আছে? তার মানে খুবই সরু একটা অঞ্চল, খুবই সরু একটা অঞ্চল। আমি হচ্ছে আরেকটু ঠিক করে নিই কালারটা, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ওকে, তো দেখো উভয় দিকে খুবই সরু একটা অঞ্চল, 5 থেকে 10 ডিগ্রি। নিচ দিকটা কি বলতো? নিচ দিকটা হচ্ছে দক্ষিণ। এটা আগে বলেছি, যে কোনো মানচিত্রের নিচ দিকে থাকে হচ্ছে দক্ষিণ এবং উপরের দিকে থাকে হচ্ছে উত্তর, এটা মনে রাখবা। এবং ডান দিকটাতে কি থাকে? ডান দিকটাতে থাকে হচ্ছে পূর্ব, এবং বাঁ দিকটাতে কি থাকে? বাঁ দিকটাতে থাকে হচ্ছে পশ্চিম। এটা হচ্ছে যে কোনো মানচিত্রের একদম বেসিক নিয়ম। আচ্ছা, তো এখন এটা আমরা দিলাম হচ্ছে দক্ষিণ দিকটা, ঠিক উত্তর দিকেও এতটুকু জায়গা আছে নিয়ে, খুবই সরু জায়গাটা, 5 থেকে 10 ডিগ্রি জাস্ট। আচ্ছা, এই যে জায়গাটা, এই যে সরু জায়গাটা, এই সরু জায়গাটার নামই হচ্ছে মূলত তোমার নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। তো এই দুইটা মিলে কিন্তু একটা অঞ্চল, বুঝছো? মানে এটা কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। কিভাবে দেখো তো? মানে এই যে এইভাবে, মানে এটা তো একই অঞ্চল, তো এর মধ্যে তো কোনো বিভাজন নাই, সেই কারণে এই দুইটা কি হচ্ছে? এই দুইটা একই হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। আমি এখানে লিখে দিচ্ছি, যে এটার নাম নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল, নিম্নচাপ অঞ্চল, ঠিক আছে? নিরক্ষীয় নিম্নচাপ, জাস্ট এতটুকু লিখতেছি। এবং এটা হচ্ছে উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। কি বুঝতে পারলা এটা? আচ্ছা, তো নিরক্ষীয় নিম্নচাপের পরে কি হবে? উপক্রান্তীয় উচ্চচাপ। এটা হচ্ছে উভয় দিকে 23.5 ডিগ্রি পর্যন্ত উপক্রান্তীয় উচ্চচাপ। আমি হচ্ছে এটাকে গ্রিন কালার দিচ্ছি। দেখো আমি ধরলাম যে 23.5 মানে এতটুকু, সরি, আমি ধরলাম যে 23.5 মানে হচ্ছে এতটুকু, হ্যাঁ, এতটুকু ধরতেছি। মানে হচ্ছে 23.5 কোন জায়গা থেকে বলতো? এই জায়গা থেকে, ঠিক আছে? মাঝ বরাবর থেকে উপরের দিকে হচ্ছে 23.5। আচ্ছা, এবং মাঝ বরাবর থেকে নিচ দিকে আবার 23.5, ঠিক আছে? ওকে, তো এই যে দুই দিকে গেল, এই যে উপরেরটা আছে, এইটার নাম হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ। এটার নাম কি? উপক্রান্তীয় উচ্চচাপ, ঠিক আছে? এটার নাম উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এবং এটা কতটুকু? এটা হচ্ছে এই 5 থেকে 10-এর পর থেকে, ঠিক আছে, এর ঠিক পর থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত। আমি এখানে লিখে দিই, তাহলে সহজে বুঝতে পারবা। 23.5, ডটটা নিচে হবে, 23.5 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? মানে এটা 0 থেকে এখানে 23.5 পর্যন্ত, এইখানেও হচ্ছে 23.5 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে নিচ দিকে 23.5 ডিগ্রি পর্যন্ত। তাহলে এটার নাম হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, এবং নিচেরটার নাম হচ্ছে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, ঠিক আছে? এখন এই যে দুইটা বলয়, ঠিক আছে, এই দুইটা বলয় কি করলো বলতো? এই দুইটা বলয় পৃথিবীকে 3টা পার্ট করে ফেললো, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, 3টা পার্ট। আচ্ছা, তারপর হচ্ছে উপমেরুবৃত্তীয়। তাহলে উপমেরুবৃত্তীয় কতটুকু হবে? সরি, আমি হচ্ছে অন্য কালার নিয়ে ফেলতেছি, অন্য স্কেল নিয়ে ফেলতেছি। আচ্ছা দেখো, উপমেরুবৃত্তীয় হচ্ছে 66.5 ডিগ্রি পর্যন্ত, যেটা আমি বলেছি আগের ট্রান্সফার করার সময় বলেছি যে এটা হচ্ছে 66.5 ডিগ্রি পর্যন্ত। ওকে, এইদিকে এটা এবং এইদিকে হচ্ছে এটা, হ্যাঁ? ওকে, তো দুই দিকেই হচ্ছে 66.5 পর্যন্ত। তাহলে এইখানে হচ্ছে 66, ওই সাইডে লিখি যেহেতু সবগুলো একদিকে লিখতেছি। এটা হচ্ছে 66.5 এবং এইখানেও হচ্ছে 66.5। বুঝতে পারছো? দুইটাই হচ্ছে 66.5 ডিগ্রি পর্যন্ত। এবং এইটার নাম হচ্ছে, এটা উপক্রান্তীয়, এটা হচ্ছে উপমেরুবৃত্তীয় নিম্নচাপ। এটাকে কি বলেছিলাম? এটাকে বলেছিলাম উপমেরুবৃত্তীয় নিম্নচাপ অঞ্চল, বুঝছো? আচ্ছা, তো আর এটা কি হবে? এটার নামও সেম, উপমেরুবৃত্তীয় নিম্নচাপ অঞ্চল। দুইটাই হচ্ছে সেম। তাহলে দেখো, এইটাও পৃথিবীকে দুইটা পার্টে ভাগ করলো, এইখানে একটা, ঠিক আছে? এবং বাকি যেটা থাকতেছে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম এই পর্যন্ত কত বলতো? এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এইখানে এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। মানে তুমি যে এখান থেকে এই পর্যন্ত আসো, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত আসলে 180, 270, 360, মানে পুরোটা রাউন্ড ঘুরে আসলে 360 ডিগ্রি। তো এখন এই জায়গাটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে মেরুবৃত্তীয় নিম্নচাপ অঞ্চল।
উচ্চচাপ অঞ্চল, সরি, এটা হচ্ছে মেরুবৃত্তীয়, মেরু মেরুবৃত্তীয় মেরুবৃত্তীয় এটা এটা হচ্ছে খুব বেশি কাছে হয়ে যাচ্ছে লেখাটা, হ্যাঁ আমি একটু দূরে দিয়ে দিই। মেরুবৃত্তীয় মেরুবৃত্তীয় উচ্চচাপ বলয়, ঠিক আছে, আমি জাস্ট উচ্চচাপ লিখে দিচ্ছি তাহলেই হবে। এখানে আমি লিখে দিচ্ছি যে মেরুবৃত্তীয় উচ্চচাপ। তোমরা যখন করবে দেখবে যে অনেক জায়গা থাকবে লেখার জন্য, কারণ আমি তো এখানে এই লেখা তো বেশি বড় সাইজের হয়, তো তোমরা যখন লিখবে দেখবে যে বেশ জায়গা থাকবে, একটু বড় করে চিত্রটা অঙ্কন করবে। এটা হচ্ছে পৃথিবীকে ভাগ করছে কয়টা পার্ট, দেখো তো এখানে কয়টা পার্টে ভাগ করলো, একটা পার্ট মানে দুইটা মিলে একটা, 2 3 4 5 6 7, তার মানে এই চারটা বলয় পৃথিবীকে 7টা পার্টে ভাগ করছে। এখন তোমাকে বলছে যে ফেরেলের সূত্রটা দেখাইতে, ফেরেলের সূত্র দেখাইতে যে কোন দিকে আসলে বায়ু প্রবাহ হয়। তো বায়ু প্রবাহের একটা গতি আছে, সেই গতিটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, কোন কালারটা নিলে খুব স্পষ্ট দেখা যাবে, এটা দেখো। তো বায়ু প্রবাহের ধর্ম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে থেকে ধরো যে দুই দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু এখানে সবচেয়ে বেশি তাপ দিচ্ছে সূর্য, তো যখন এটা উপরের দিকে মানে উত্তর দিকে প্রবাহিত হয়, উত্তর অক্ষাংশে, তখন এটা এমন, তখন এটা প্রবাহিত হয় কিভাবে, এভাবে প্রবাহিত হয়, মানে ডান দিকে চেপে প্রবাহিত হয় বায়ুটা। আর যখন দক্ষিণে প্রবাহিত হয় তখন বায়ুটা কিভাবে, বাঁ দিকে চেপে প্রবাহিত হয়। এটা হচ্ছে ফেরেলের সূত্র। তাহলে ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু উত্তর দিকে ডান দিকে চেপে, উত্তর অক্ষাংশ উত্তর গোলার্ধে ডান দিকে চেপে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে চেপে প্রবাহিত হয়। কি বুঝতে পারছো? তাহলে এই যে চিত্র, এটা তুমি নিচে নাম দিয়ে দিবা, প্রত্যেকটা চিত্রের নাম দিতে হয়। এই চিত্রের নাম কি? এই চিত্রের নাম হচ্ছে পৃথিবীর চাপ বলয়, ঠিক আছে, পৃথিবীর বায়ু চাপ বলয়, পৃথিবীর বায়ু চাপ বলয়, ঠিক আছে। তো এইটা এমন চিত্র সহ তোমাকে এক্সপ্লেন করতে হবে, বুঝছো? এমন চিত্র পরীক্ষাতে আসবে, এর জন্যই এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, বুঝছো? ওকে, তাহলে আমরা হচ্ছে এটা তো দেখলাম, এটা ডান, ঘ নম্বর ডান। এবার 2 নম্বর কোশ্চেন শেষ, আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। বুঝতে পারছো আশা করি? কোনো কোশ্চেন হলে কমেন্টে করো, সেগুলোর জন্য সলভ ভিডিও দিয়ে ট্রাই করবো। আচ্ছা, তো এইখানে দেখো একটা পৃথিবীর মানচিত্র দেওয়া আছে এবং সেখানে ক এবং খ নির্দেশ করা হয়েছে। তো আমি একটু মার্ক করে দিই যদি তোমরা না দেখতে পাও, এটা হচ্ছে ক এবং এখানে হচ্ছে খ দেওয়া, ফাইন। আচ্ছা, তো ক নম্বরে কোশ্চেন করেছে কি, দেখো ক নম্বরে কোশ্চেন করেছে আমাদের যে জলবায়ু কাকে বলে। সহজ কোশ্চেন না, আমরা ছোটবেলায় ক্লাস 3 4 এগুলো পড়েছি, তারপর হচ্ছে যত উপরে ক্লাসে উঠেছি প্রত্যেকটা ক্লাসে মোটামুটি এই ধরনের পড়া হয়েছে, আবহাওয়া কি জলবায়ু কি। তো আমরা যদি একটু ব্যাখ্যা করে বলি যে আবহাওয়া হচ্ছে, জলবায়ুতে পরে আসতেছি, আবহাওয়া হচ্ছে যে কোনো স্থানের স্বল্প সময়ের যে আবহাওয়া যে উপাদানগুলো আছে, যেমন বায়ুতাপ, বায়ুচাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, এই 5টা হচ্ছে আবহাওয়ার উপাদান। একইভাবে এগুলো জলবায়ুর উপাদান। তো এই আবহাওয়া যে উপাদানগুলো আছে সেটা 1 থেকে 7 দিনের মধ্যে যে পরিবর্তন যে অবস্থা, তার গড় অবস্থায় হচ্ছে আবহাওয়া। অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের, সাধারণত 1 থেকে 7 দিনের বায়ু প্রবাহ, সরি হচ্ছে তোমার বায়ুতাপ, বায়ুচাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাত, এর গড় অবস্থাকে আবহাওয়া বলে। আর জলবায়ু হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলের, স্থান না, অঞ্চলের দীর্ঘ সময়, সাধারণত 30 থেকে 40 বছরের দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। কি বুঝতে পারছো? তাহলে আবহাওয়ার গড় হচ্ছে জলবায়ু, জলবায়ু হচ্ছে একটু উপরের দিককার বিষয় আর আবহাওয়া হচ্ছে একটু ছোট বিষয়। আচ্ছা, খ নম্বরে বলতেছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার পার্থক্য ঘটে, ব্যাখ্যা করো। তুমি প্রথমেই লিখবা যে উচ্চতা বৃদ্ধির জন্য প্রত্যেক 1 কিলোমিটার উপরে উঠলেই, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রত্যেক 1 কিলোমিটার উপরে উঠলেই বাতাসের তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়, ঠিক আছে। এটা তোমার একদম প্রথম কথা হবে। তো তুমি যখন ব্যাখ্যা লিখবা, তুমি লিখবা যে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ হচ্ছে সবচেয়ে উত্তপ্ত জায়গা, এরপর থেকে ট্রোপোস্ফিয়ারে, অশ্বমণ্ডল না, অশ্বমণ্ডল তো নিচে, ট্রোপোস্ফিয়ারে যত উপরের দিকে যাওয়া হয় প্রত্যেক 1 কিলোমিটারের জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। এটাকে বলা হয় স্বাভাবিক তাপ হ্রাস, ঠিক আছে। এটার নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে স্বাভাবিক তাপ হ্রাস, বুঝছো? এটার নাম হচ্ছে, এই প্রসেসের নাম হচ্ছে স্বাভাবিক তাপ হ্রাস। আচ্ছা, তো স্বাভাবিক তাপ হ্রাস কার্যকর হওয়ার কারণে কি হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রার পার্থক্য ঘটে। গ নম্বরে কি বলতেছে যে উদ্দীপকে উল্লিখিত ক অঞ্চলের জলবায়ু বর্ণনা করো।
ক অঞ্চল মানে এটা। এখন এই অঞ্চলে কি জলবায়ু আছে তোমার কি ধারণা, এখানে কি জলবায়ু থাকতে পারে? তুমি মানচিত্র তোমার কাছে নিশ্চয়ই আছে, এবং মানচিত্র থাকলে তুমি অবশ্যই এটা খেয়াল করবা যে পৃথিবীর যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখাটা ঠিক এইভাবে গমন করে। ঠিক আছে, পৃথিবীর নিরক্ষরেখা 0 ডিগ্রি নিরক্ষরেখা ঠিক এই জায়গাটা দিয়ে গমন করেছে। তোমার কাছে, তুমি জিওগ্রাফির স্টুডেন্ট হলে তোমার কাছে মানচিত্র আছে, তো মানচিত্রে দেখবা যে এটা হচ্ছে নিরক্ষরেখা। তো এই যে ক অঞ্চলের জলবায়ু, এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। ঠিক আছে, এই নিরক্ষীয় জলবায়ু এখন তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে তুমি গ নম্বর যখন লিখবা, তুমি লিখবা উদ্দীপকে উল্লিখিত ক অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, যার বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। এবার তুমি পয়েন্ট আকারে পয়েন্ট 1 2 3 4 5 6 বা 1 2 3 4 5 6 বা রোমান 1 2 এভাবে তুমি ব্যাখ্যা করবা। আচ্ছা, তো প্রথম পয়েন্টটা হচ্ছে কি, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য খাড়াভাবে কিরণ দেয়। 2 নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল থাকে। 3 নম্বর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়, কোনো বর্ষাকাল বা এগুলোর প্রয়োজন হয় না। 4 নম্বরে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা সাধারণত সারা বছর বা তোমার 22 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এভারেজ তাপমাত্রা, মানে সবসময় গ্রীষ্মকাল। তারপরে তুমি লিখবা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 170 থেকে 250 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর নিরক্ষীয় অঞ্চলে তার আরো বৈশিষ্ট্য হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অধিকাংশই জলভাগ। তুমি দেখো যে এখানে প্রচুর পরিমাণে ল্যান্ডের চেয়ে ওয়াটার বেশি, দেখছো ওয়াটার বেশি, প্রচুর পরিমাণে জলরাশি এখানে অবস্থান করে। নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বনাঞ্চল দেখা যায়। তুমি এখানে দেখো এই যে এই জায়গাটা হচ্ছে কি বলতো, এই জায়গাটা হচ্ছে আমাজন বন ব্রাজিলের। তারপর আফ্রিকার এটা হচ্ছে সাব সাহারা, এই জায়গাটা একটু মরুভূমি অঞ্চল। আবার এশিয়ার যে এই পার্টটা, এই জায়গাতে কি আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, এইসব দেশগুলো, এখানে প্রচুর বনাঞ্চল আছে। সাব সাহারা এখানে একটু মরুভূমি মূলত। এখানে যে কঙ্গো, সরি হচ্ছে তোমার ইয়া নদী, নীল নদের অববাহিকাটা মূলত এই জায়গাটা একটু মরুভূমি সামান্য, বাট এই জায়গাটা আবার হচ্ছে কঙ্গো নদীর অববাহিকা, তারপর হচ্ছে আমাজন নদী, এবং হচ্ছে সরি কঙ্গো নদী হচ্ছে আফ্রিকাতে, ভুল বললাম। এখানে হচ্ছে নীল নদ এবং হচ্ছে কঙ্গো নদী, দুইটার অববাহিকা, এবং এইখানে মোটামুটি বনাঞ্চল আছে এবং অধিকাংশ হচ্ছে মরুভূমি। আর এইখানে হচ্ছে আমাজন নদী, আমাজন বন, এখানে প্রচুর বনাঞ্চল আছে। তো নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে বনাঞ্চলেরও আধিক্য দেখা যায়। এই যে আমি বললাম 7-8টা বৈশিষ্ট্য, এই 7-8টা বৈশিষ্ট্য লিখলেই হয়ে যাবে। আচ্ছা, ঘ নম্বরে এসে মৌসুমী বায়ু প্রবাহের আগমনের পূর্বে ও পরে খ অঞ্চলের জলবায়ুর তুলনামূলক বিশ্লেষণ করো। তো এই যে খ অঞ্চলে কথা বলতেছে, তুমি একটু জাস্ট খেয়াল করো, এই খ অঞ্চল বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে। এই খ অঞ্চল বলতে বোঝানো হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থাটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া ঠিক একটু পূর্ব দিকে উপরের দিকে হচ্ছে বাংলাদেশের অবস্থান। আচ্ছা, তাহলে বাংলাদেশ তো মৌসুমী জলবায়ুর দেশ, এটা আমরা জানি। তো মৌসুমী বায়ু প্রবাহের আগমনের পূর্বে ও পরে খ অঞ্চলের জলবায়ুর তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, তো এই খ অঞ্চলে বা বাংলাদেশের যে জলবায়ুটা আছে, আমি তোমাকে একটু দেখাই, ছোট করে একটা বাংলাদেশের মানচিত্র অঙ্কন করি, আবার একদম ছোট করে নিয়ে আমি বাংলাদেশের যে মৌসুমী জলবায়ুর যে প্রভাবটা সেটা একটু সামান্য বোঝানোর চেষ্টা করি। তো দেখো যে এইখানে এটা যদি বাংলাদেশ হয়, কি হলো, এটা তো কিছুই হলো না, আমি আবার আঁকি। আচ্ছা দেখো, ধরো যে হচ্ছে এটা হচ্ছে ধরো বাংলাদেশ, যদিও হয়নি খুব বেশি, বাট তুমি ধরো যে এটা হচ্ছে বাংলাদেশ, একটু ফাস্ট আঁকার জন্য। তো বাংলাদেশে 2 ধরনের প্রধান বায়ু প্রবাহ দেখা যায়। একটা বায়ু প্রবাহ আসে এই দিক থেকে, আর একটা বায়ু প্রবাহ আসে এই দিক থেকে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা কোন দিক থেকে আসতেছে বলতো? এটা আসতেছে উপরের দিক যেহেতু মানচিত্রের, তার মানে হচ্ছে উত্তর, এবং ডান দিক যেহেতু তার মানে হচ্ছে পূর্ব, তাই না? তাহলে এটা হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলের বায়ু। আর এটা নিচ দিক যেহেতু তার মানে হচ্ছে দক্ষিণ, এবং ডান দিক বা দিক যেহেতু তার মানে হচ্ছে পশ্চিম, তার মানে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বায়ু প্রবাহ। ঠিক আছে, তো এই যে উত্তর পূর্ব অঞ্চলের যে বায়ু প্রবাহটা, এটা মূলত হচ্ছে বাংলাদেশে শীতকালে প্রবাহিত হয়, এবং এই যে দক্ষিণ পশ্চিমের যে বায়ুটা, এটা হচ্ছে গ্রীষ্মকালে প্রবাহিত হয়, বুঝছো? এই যে বাংলাদেশকে তো এই কারণে মৌসুমী জলবায়ুর দেশ বলে, কারণ এইখানে শীতকালে এবং গ্রীষ্মকালে মৌসুম পরিবর্তনের সাথে সাথে বায়ু প্রবাহের দিকের পরিবর্তন হয়। তো এখন বাংলাদেশের এই যে উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে কি আছে? এইখানে আছে তোমার হচ্ছে হিমালয় পর্বত, তাই না? তো হিমালয় পর্বত অঞ্চল থেকে তার উপরে গেলে তোমার ওই যে চায়না পার হয়ে রাশিয়ার যে হচ্ছে তোমার
যে শীতল অঞ্চলগুলো সেগুলো হচ্ছে বাংলাদেশের উত্তর দিকটা, তার মানে বাংলাদেশের উত্তর দিকটা অধিকাংশ হচ্ছে শীতল অঞ্চল, তার মানে এই দিক থেকে যে বায়ুগুলো আসে এগুলো হচ্ছে শীতল বায়ু, ঠিক আছে, যেই কারণে এই সময়টাতে বাংলাদেশে শীতকাল থাকে, বুঝছো, এই বায়ুর প্রবাহে মূলত বাংলাদেশটাতে প্রচুর শীত অনুভূত হয়। আবার যখন এই গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু আসে, গ্রীষ্মকালীন বায়ু যেটা, তো দেখবা যে বাংলাদেশের দক্ষিণ দিকটা হচ্ছে সব সমুদ্র, বুঝছো, এখানে বঙ্গোপসাগর পার হয়ে ভারত মহাসাগর এইগুলো সব চলতেছে, তো মহাসাগর থেকে বা সাগর থেকে যে বাতাস আসে সেটা সময় উষ্ণ হয়, মানে সেগুলো হচ্ছে সময় গরম হয়, দেখবা বাংলাদেশে কক্সবাজারে গেলে গরম একটু বেশি লাগে, তুমি শীতকালেই কক্সবাজারে গেলা দেখবা যে ওইখানে গরম, মানে এত ঠান্ডা না, ঠিক আছে, এর কারণ হচ্ছে তোমার সামুদ্রিক বায়ু সবসময় উষ্ণ হয়, মানে এই যে উষ্ণ স্রোতের যে সমুদ্রগুলো আছে, যেমন বঙ্গোপসাগরের স্রোতগুলো তো উষ্ণ স্রোত, এখানে তো বরফ জমে না, কিছু হয় না, শীতল স্রোতের সমুদ্র আছে সেখানে আবার ঠান্ডা, বাট বাংলাদেশের যে সমুদ্র সীমারেখা এগুলোতে সবই হচ্ছে উষ্ণ স্রোতের সমুদ্র, তো যে কারণে এই বাতাসগুলো কেমন হয়, এগুলো হচ্ছে একটু উষ্ণ বাতাসের হয়, ঠিক আছে, উষ্ণ বায়ু, তো এই কারণে দেখা যায় যে বাংলাদেশে তখন শীতকাল গ্রীষ্মকাল বিরাজ করে এবং বেশ গরম লাগে। আচ্ছা, তো এটাই হচ্ছে বাংলাদেশের মৌসুমী বায়ুর আগমনের পূর্বে এবং পরে বাংলাদেশের জলবায়ুর অবস্থা। তাহলে তুমি যদি এমন একটা ছোট চিত্র অঙ্কন করে একটু এক্সপ্লেন করে দিতে পারো তাহলে একটু বেশি ভালো হয়, বুঝছো। তাহলে আমরা এখানে ক খ গ ঘ চারটা অ্যান্সার করে ফেললাম, তাহলে 3 নম্বর কোশ্চেন ডান। আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন সহজ কোশ্চেন একটা, বলতেছে যে টঙ্গীর শিল্পাঞ্চল ও আশুলিয়ায় গড়ে ওঠা অসংখ্য ইটভাটা থেকে গ্যাসীয় পদার্থ ক্রমাগত বায়ুতে মিশে, এছাড়া বিভিন্ন শিল্প বজ্র নির্গত হয়, ফলে মানুষের বসবাসের জন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। তো এটা হচ্ছে ওই যে তোমার বায়ু দূষণ ও যে প্রতিকার এই চ্যাপ্টার থেকে করেছে, এই চ্যাপ্টারটা সহজ চ্যাপ্টার কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, বুঝছো, সহজ চ্যাপ্টার বাট এখান থেকে কোশ্চেন আসে কারণ এটা একটু জনসচেতনতামূলক চ্যাপ্টার, তো এর জন্য আমাদের এই চ্যাপ্টারটা একটু পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসবে সিকিউ এমসিকিউ দুইটা থেকে। তো ক নম্বরে বলতেছে দূষণ কি, দূষণ হচ্ছে যে কোনো কিছুর জৈব রাসায়নিক জৈব এবং রাসায়নিক যে অবস্থাটা বা তার যে ভৌত কাঠামোটা, তার যে পরিবর্তন, তার যে নেতিবাচক পরিবর্তন, তাকে দূষণ বলে। তো এটা যেহেতু আমরা জিওগ্রাফি পড়তেছি, তো তুমি লিখবা যে মাটি পানি বায়ুর ভৌত রাসায়নিক এবং জৈবিক অবস্থার নেতিবাচক পরিবর্তনকেই দূষণ বলে, ঠিক আছে, কি বললাম, মাটি পানি বায়ুর ভৌত রাসায়নিক এবং যৌগিক অবস্থার নেতিবাচক পরিবর্তনই হচ্ছে কি দূষণ, এটা বললেই হবে। খ নম্বরে বলতেছে গাড়ির সংখ্যা বৃদ্ধি বায়ু দূষণের সাথে সম্পর্কযুক্ত, ব্যাখ্যা করো। আচ্ছা, গাড়ি চলে কিসের মাধ্যমে, গাড়ি চলে জ্বালানি তেলের মাধ্যমে, পেট্রোল অকটেন এগুলোর মাধ্যমে, তো জ্বালানি তেলের দাহনের ফলে কি ঘটে, দাহনের ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন পার্টিকেলস উৎপন্ন হয়, তাই না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং কার্বন পার্টিকেলস এইগুলো উৎপন্ন হয়। তো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে কালো ধোঁয়া যেটা গাড়ির, এটা তো কি হয়, এটা হচ্ছে বাতাসের সাথে মিশে যায়, তো এই কার্বন ডাইঅক্সাইড কি করে, বাতাসের তাপমাত্রাটাকে বৃদ্ধি করে, এবং কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাস, তোমরা জানো কার্বন পার্টিকেলসও খুবই বিষাক্ত, তো এই যে বিষাক্ত গ্যাসগুলো বাতাসের সাথে মিশতেছে, এটা আমাদের কি করতেছে, বাতাসের যে জৈবিক অবস্থা সেটাকে নষ্ট করতেছে, বাতাসের রাসায়নিক গঠনকে নষ্ট করতেছে এবং বাতাসের তাপমাত্রাকে বৃদ্ধি করে দিচ্ছে, বায়ু তাপমাত্রাকে বৃদ্ধি করে দিচ্ছে। এভাবেই গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলে তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তার মানে গাড়ির সংখ্যা বৃদ্ধি কি করতেছে, বায়ু দূষণকেও প্রভাবিত করতেছে, এটা লিখলে হচ্ছে। গ নম্বরে বলতেছে উদ্দীপকে ইঙ্গিতকৃত দূষণের কারণ ব্যাখ্যা করো। এখানে বুঝতে পারতেছে যে শিল্পাঞ্চল এবং ইটের ভাটা এগুলো মূলত বায়ু দূষণের জন্য দায়ী, বায়ু দূষণের জন্য দায়ী। এখন এই বায়ু দূষণের আরো যে কারণগুলো সেগুলোকে তোমাকে ইঙ্গিত করতে হবে। তো তুমি লিখবা যে উদ্দীপকের উল্লিখিত ঘটনাদ্বয় থেকে আমরা বুঝতে পারি এগুলো বায়ু দূষণের কারণ। নিম্নে বায়ু দূষণের আরো কিছু কারণ ব্যাখ্যা করা হলো, এবার তুমি পয়েন্ট করে করে ব্যাখ্যা করবা। তো 1 নম্বর পয়েন্ট হিসেবে তুমি দিবা যে গাড়ি থেকে তোমার হচ্ছে নির্গত হওয়া কালো ধোঁয়া, এটা একটু এক্সপ্লেন করবা। তারপর ইটের ভাটার কালো ধোঁয়া এক্সপ্লেন করবা। তারপর খোলা জায়গাতে বজ্র পদার্থ নিক্ষেপ করা, এটা এক্সপ্লেন করবা। কলকারখানার কালো ধোঁয়া, এটা এক্সপ্লেন করবা। তারপর হচ্ছে তুমি যে যে ইয়াগুলো আছে পারমাণবিক চিমনি থেকে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখান থেকে তোমার এই পারমাণবিক পার্টিকেলস বাতাসের সাথে মিশতেছে, সেখান থেকে ধোঁয়া মিশতেছে, সেটা বায়ু দূষণ করতেছে, এটা এক্সপ্লেন করবা, ঠিক আছে। এভাবে তুমি এক্সপ্লেন যেহেতু করতেছো 5 থেকে 6টা এক্সপ্লেন করলেই হয়ে যাবে, এটা মাত্র 3 মার্কের জন্য, ঠিক আছে। ঘ নম্বরে বলছে উদ্দীপকের দূষণ মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ কেন তা বিশ্লেষণ করো, মানে বায়ু দূষণ কিভাবে মানব স্বাস্থ্যের উপর ইফেক্ট ফেলে সেটাকে এক্সপ্লেন করতে বলছে। আচ্ছা,
তো বায়ু দূষণের ফলে কি কি সমস্যা হয়? বায়ু দূষণের ফলে আমাদের একটা হচ্ছে স্বল্পস্থায়ী সমস্যা, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী সমস্যা। তো তুমি লিখবা যে উদ্দীপকের দূষণ অর্থাৎ বায়ু দূষণ মানব স্বাস্থ্যের উপর তোমার স্বল্পকালীন এবং দীর্ঘকালীন, বা তুমি বলতে পারো যে অস্থায়ী এবং স্থায়ী প্রভাব ফেলে। নিচে সবগুলো নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো। এবার তুমি অস্থায়ী যে প্রভাবগুলো আছে সেগুলো তুমি ব্যাখ্যা করবা কি? সেটা হচ্ছে শ্বাসকষ্ট, কাশি, ঠিক আছে, তারপর বমি বমি ভাব, মাথা ঘোরা, এগুলো হচ্ছে স্বল্পকালীন, এগুলো একটু ব্যাখ্যা করে দিবা। আর দীর্ঘকালীন হচ্ছে কি? তোমার ক্যান্সার হতে পারে, ফুসফুসের রোগ হতে পারে, তারপর ব্রঙ্কাইটিস হতে পারে, ঠিক আছে। তো তারপর হচ্ছে রক্তের হিমোগ্লোবিনের ইমব্যালেন্স হতে পারে। এই সবগুলো তোমার হচ্ছে দীর্ঘস্থায়ী প্রভাব। তো এইগুলো আলাদা করে এক্সপ্লেন করবা। তো স্বল্প স্থায়ীগুলো তুমি 4 থেকে 5টা, দীর্ঘস্থায়ীগুলো 4 থেকে 5টা, এগুলো এক্সপ্লেন করলেই তোমার এখানে হয়ে যাবে। তো এভাবে যে আলাদা করে এক্সপ্লেন করা, পয়েন্ট করা, এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা 5 নম্বরে আসি। নদ নদীর যে ইয়াগুলো আছে সেখান থেকে করেছে, নদ নদীর যে স্টেজগুলো আছে সেখান থেকে করেছে। তো দেখো এখানে দেওয়া আছে নদীর কাজ 3 প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা, একটা হচ্ছে গ্রিখাত, একটা হচ্ছে ক্যানিয়ন। নদীর 3টা কাজ, মানে 3 ধরনের উপত্যকা বা 3 ধরনের ভূমিরূপ নদী তৈরি করে, সেগুলো দেওয়া। তো ক নম্বরে কোশ্চেন করেছে নদী অববাহিকা কি? তো নদী অববাহিকা হচ্ছে নদীর যে উৎপত্তি স্থল, নদীর এই উৎপত্তি স্থল থেকে শুরু করে নদী যেখানে গিয়ে পতিত হয়, মানে একদম হচ্ছে সমুদ্র গিয়ে যেখানে পতিত হয়, এই পুরা অঞ্চলটাকে, এই যে ওয়াটার বেস যতটুকু আছে, জলরাশি যতটুকু আছে, এই পুরো অঞ্চলটাকে বলা হয় নদীর অববাহিকা, ঠিক আছে। মানে নদীর চলার যে গতিপথ সেটাই হচ্ছে নদীর অববাহিকা, বুঝছো? খ নম্বরে বলতেছে বর্ষাকালে লোহার জানালায় মরিচা ধরে কেন? ব্যাখ্যা করো। এবার কেমিস্ট্রি থেকে কোশ্চেন করে ফেলছে। আচ্ছা, তো দেখো বর্ষাকালে কি থাকে বলো তো? বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। বাতাসে কি থাকে? জলীয় বাষ্প। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এখন এই জলীয় বাষ্প হচ্ছে মূলত পানির একটা বাষ্পীয় ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে H2O। তো লোহার জানালা মানে এটা কি বলতো? ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড না? এটা মূলত হচ্ছে ফেরিক অক্সাইড। তাহলে Fe2O3, Fe2O3 হচ্ছে আমাদের লোহার জানালার সংকেত। তো এর সাথে যখন এই পানি গিয়ে বিক্রিয়া করতেছে, এই জলীয় বাষ্প তার সাথে যখন গিয়ে মিশতেছে, তখন কি হবে বলতো? তখন এই বিক্রিয়ার ফল হবে, আমি অ্যারো চিহ্নটা নিচে দিচ্ছি, এর ফল হবে এই পানির মধ্যে থাকে হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন, ঠিক আছে। এভাবে এখানে লিখলে তুমি বুঝতে পারবে না, আমি এখানে স্লাইড অ্যাড করে দিই। তাহলে দেখো আমরা জানি যে এটা হচ্ছে ফেরিক অক্সাইড, ঠিক আছে। ফেরিক অক্সাইড বা ফেরাস অক্সাইড, দুইটা দিয়ে তোমার হচ্ছে লোহার সংযুতি বোঝানো হয়। আচ্ছা, তারপর এর সাথে মিশতেছে হচ্ছে আমাদের পানি। তো এখন এই পানির মধ্যে থাকে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, এটাকে বলে হাইড্রোজেন আয়ন H+, আর একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন H-, ঠিক আছে। এবং এর মধ্যে আছে দুইটা জিনিস, একটা আছে লোহা Fe, এটা হচ্ছে Fe2+, এবং আরেকটা হচ্ছে Fe3+, আরেকটা হচ্ছে অক্সিজেন O2-, ঠিক আছে। এর মধ্যে দুইটা জিনিস আছে, মানে এটা ঋণাত্মক হয় এবং এটা হচ্ছে ধনাত্মক, মানে এটা ধাতু, এটা হচ্ছে অধাতু, গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ মাইনাস হয় এবং ধাতু হচ্ছে প্লাস হয়। এবং হাইড্রোজেন আয়ন সবসময় ধনাত্মক, এটা হচ্ছে ব্যতিক্রম, হাইড্রোজেন গ্যাস হওয়ার পরে ধনাত্মক, আর হাইড্রক্সিল হচ্ছে ঋণাত্মক। তো বিক্রিয়া করার নিয়ম হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক গিয়ে বিক্রিয়া করবে। তাহলে তুমি এখানে দেখো যে এইখানে এই যে হচ্ছে তোমার OH বা হাইড্রক্সিল আয়ন ছিল মাইনাস এবং এটা হচ্ছে প্লাস, তাহলে এই প্লাসের সাথে মাইনাসটা নিবে না, তাহলে এইখানে থাকতেছে হচ্ছে Fe এবং এইখানে হচ্ছে OH, ঠিক আছে। আচ্ছা, তো এর সংযুতি এখানে লিখবা, এটা ইয়াটা মানে যোজনী এখানে লিখবা। এটা যোজনী হচ্ছে কিছু নাই, মানে 1 লিখতে হবে না, আর এটা ছিল 3, সেই 3টা এখানে লিখতে হবে। তাহলে ফেরাস অক্সাইড হচ্ছে FeOH3, ঠিক আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ফেরাস অক্সাইড, হাইড্রক্সাইড, অক্সাইড না, এটা হচ্ছে ফেরিক অক্সাইড, আর এটা হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড। আচ্ছা, ফেরিক হাইড্রক্সাইড তৈরি করতেছে। আর এইখানে কি থাকতেছে বলতো? এইখানে থাকতেছে হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং এখানে থাকতেছে হচ্ছে অক্সিজেন। তো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করে কি? হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করে হচ্ছে পানি। তাহলে এইখানে যেটা তৈরি হলো, বুঝছো? এইখানে যেটা তৈরি হলো, এই যে এটা ফেরাস হাইড্রক্সাইড, এইটা হচ্ছে মূলত মরিচা। এইটা হচ্ছে মূলত কি? মরিচা, বুঝছো? এই কারণে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে মূলত কি হয়? মরিচা তৈরি হয় বর্ষাকালে লোহাতে। আচ্ছা, তো তুমি যদি এই রাসায়নিক যে ইয়াটা আছে, রাসায়নিক সমীকরণটা আছে, এইভাবে তুমি যদি লিখতে পারো, তাহলে তোমার লেখাটা খুব বেশি সাবস্ট্যান্টিভ হয়। বাট তুমি যদি এভাবে নাও লিখতে পারো, বাট অ্যাটলিস্ট এমনি ব্যাখ্যা করো যে এইভাবে মূলত মরিচাটা তৈরি হয়, ঠিক আছে। ব্যাখ্যা না যদি
এটা দিতে পারো, এটা তো বেস্ট, ডেফিনেটলি এটা বেস্ট। একদম হচ্ছে তুমি এই দিলা, মানে হচ্ছে তুমি রাসায়নিক বিক্রিয়াটা দেখাইলা, তারপর প্রত্যেকটা তুমি দেখাইলা বিক্রিয়াটা কেমনে হচ্ছে, কেমনে মরিচা তৈরি হচ্ছে, ডেফিনেটলি এটা বেস্ট। আচ্ছা, তাহলে আমরা খ নম্বরটা আনসার করতে পারলাম, এটা বেশ ক্রিটিক্যাল কোশ্চেন ছিল। তারপর গ নম্বরে চলে আসি, যে উদ্দীপকে ক চিহ্নিত ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। ক চিহ্নিত কোনটা? ভি আকৃতির উপত্যকা। এই ভি আকৃতির উপত্যকা তোমাকে চিত্র সহ ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, এই ভি আকৃতির উপত্যকা কিভাবে গঠিত হয়? নদী যখন তার একদম প্রাথমিক ইনিশিয়াল স্টেজে থাকে, তখন তার যে ক্ষয়কার্য, এই ক্ষয়কার্য অনেক বেশি হয়। কেন ক্ষয়কার্য অনেক বেশি হয়? তার কারণ সেই সময় দেখা যায় যে নদীগুলো তো পাহাড় থেকে উৎপত্তি লাভ করে, তাই না? পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। তো পাহাড় থেকে উৎপত্তি লাভ করলে কি হবে? এটা উপর থেকে নিচ দিকে পতিত হবে ন্যাচারালি। তো এখন যেহেতু নিচ থেকে উপর থেকে নিচে প্রবাহিত হচ্ছে, তার মানে পানির যে স্পিড সেটা অনেক বেশি থাকে, এবং তখন যেখানে গিয়ে ঝর্ণা বা হচ্ছে কোনো নিম্নভূমিতে যখন পতিত হয় পানিগুলো, তখন এই প্রচুর ফোর্সের কারণে সেইখানে গভীর খাতের সৃষ্টি করে, এবং সেটা হয় এমন ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, ঠিক এমন হয়ে যায় ভি আকৃতির উপত্যকা, মানে নিম্ন ক্ষয় বেশি হয় এবং পার্শ্ব ক্ষয় কম হয়। আবার শুধু এইখানে না, নদী যখন ওখান থেকে আরো প্রবাহিত হয়, তার ইনিশিয়াল স্টেজে পুরো টাইমেই পার্শ্ব ক্ষয় কম থাকে, নিম্ন ক্ষয় বেশি থাকে, যে কারণে নদীর শেপটা হয়ে যায় ঠিক এমন। তো এভাবে তুমি লিখবা। এইগুলো হচ্ছে তোমার নদীর হচ্ছে নদীর উপকূল ভাগ যেটা আছে নদীর, সেইগুলা, মানে এগুলো হচ্ছে ভূমি, এগুলোকে তুমি লিখবা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ভূমি, এবং এই মাঝেরটা হচ্ছে কি? মাঝেরটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। বুঝছো? ভি আকৃতির উপত্যকা। ওকে, আচ্ছা, তো এটা বুঝতে পারলাম আমরা। ঘ নম্বরে হচ্ছে উদ্দীপকের খ ও গ ভূমিরূপ সৃষ্টির কারণ ভিন্ন, ব্যাখ্যা করো। খতে কি আছে দেখো তো? খতে আছে হচ্ছে গিরিখাত, এবং গতে আছে হচ্ছে ক্যানিয়ন। গিরি শব্দের অর্থ কি? গিরি শব্দের অর্থ আমরা জানি হচ্ছে পাহাড়, এগুলো, তাই না? পাহাড়ের মধ্যে যে খাত সেটা হচ্ছে গিরিখাত। আর ক্যানিয়নের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, খুব বেশি না, সামান্য পার্থক্য আছে। তো তুমি লিখবা যে উদ্দীপকে খ চিহ্নিত অঞ্চলটি হচ্ছে গিরিখাত এবং গ চিহ্নিত হচ্ছে ক্যানিয়ন, এবং এই দুইটির উৎপত্তিগত কারণের মধ্যে খুবই সূক্ষ্ম পার্থক্য আছে, তা নিম্নে আলোচনা করা হলো। তো গিরিখাত কিভাবে গঠিত হয়? গিরিখাত হচ্ছে নদী যখন পাহাড়ে প্রবাহিত হয়, তখন উচ্চভূমি থেকে নিম্নভূমিতে পতনের সময় ওই ঠিক একইভাবে একদম সরুভাবে, মানে হচ্ছে যেই খাতগুলো তৈরি করে সেটা হচ্ছে গিরিখাত। যেমন হচ্ছে গঙ্গা খাত, যেটাকে আমরা বলি গঙ্গা খাত, বেশ গভীর অঞ্চল। আচ্ছা, আর ক্যানিয়ন হচ্ছে নদী যখন তোমার একটু শুষ্ক অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, মানে একটু মরু অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, তখন দেখা যায় যে ওই মরু অঞ্চলের পাথরগুলো খুবই শক্ত। ঠিক আছে, তো এইখানে এমন খাত তৈরি করতে পারে না, এই খাতগুলো একদম একদম সরু হয়ে অনেক গভীরে চলে যায়। যেমন তোমার যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর নাম তোমরা শুনেছো। কলোরাডো নদীর যে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, যে হচ্ছে ক্যানিয়নটা আছে, এটা এমন একদম সরু হয়ে অনেক গভীরে চলে গেছে। এইটা হচ্ছে মূলত ক্যানিয়ন। তাহলে ক্যানিয়ন তৈরি হয় মরু অঞ্চলে, আর গিরিখাত হচ্ছে পাহাড়ি বা যে কোনো অঞ্চলে হতে পারে। এটাই হচ্ছে মূল পার্থক্য এখানে। তাহলে 5 নম্বর কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম। চলে যায় পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে আবারও একটা ম্যাপ দেওয়া আছে এখানে, পৃথিবীর ম্যাপ। তো এইখানে ক নম্বরের যে কোশ্চেন বলছে সমুদ্র স্রোত কাকে বলে। সহজভাবে তুমি লিখবা যে সমুদ্রের জলরাশির এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত গতিতে প্রবাহিত হওয়াকেই সমুদ্র স্রোত বলে। নিয়মিত গতি, এই কথাটা লেখা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ ধরো যে তুমি সমুদ্রের ঢিল ছুড়লা, বা তুমি হচ্ছে সমুদ্রে গোসল করতে নামলা, তো তোমার ওই গোসল করতে নামার ঢিলও তো ছোট একটা ঢেউ তৈরি হয়, ওটা কি সমুদ্র স্রোত? না। কারণ হচ্ছে কি, ওইটা নিয়মিত গতি না, ওইটাও সামান্য কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে। বাট যেটা নিয়মিত গতি সেটাই হচ্ছে সমুদ্র স্রোত। তাহলে সমুদ্রের জলরাশির এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত প্রবাহিত হওয়াকে কি বলে? সমুদ্র স্রোত বলে। খ নম্বরে বলতেছে সূর্যরশ্মি সমুদ্র স্রোতকে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। আচ্ছা, তো সূর্যরশ্মি যখন কোথাও পড়ে, ধরো যে এটা হচ্ছে বিশাল জলরাশি, হ্যাঁ, এইখানে কি হলো? এইখানে সূর্যের কিরণ পড়া শুরু হলো। এখানে ধরো যে সূর্য আছে, এই সূর্যের কিরণ এইখানে পড়লো, তাহলে এখানে কি হবে? টেম্পারেচার বেড়ে যাবে না? তো এইখানে যখন টেম্পারেচার বেড়ে যাবে, তখন কি ঘটবে? টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে এখান থেকে জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যাবে জলরাশি, এবং তারপর এই জলীয় বাষ্পগুলো কি হবে? এখান থেকে উড়ে চলে যাবে। তার মানে আলটিমেটলি এইখানে জলরাশিটা কমে গেল না? তো এই যে জলরাশি কমে গেল, তার মানে আশেপাশের অঞ্চল থেকে জলরাশি এইখানে এসে এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করবে, এবং সেইখানে সমুদ্র স্রোতের সৃষ্টি হবে। ঠিক এভাবেই সূর্যরশ্মি জলীয় বাষ্প উৎপাদন করার মাধ্যমে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে। এভাবে ফার্স্ট সেন্টেন্স লিখবা, তারপর তুমি এভাবে একটু চিত্র সহকারে ব্যাখ্যা দিয়ে দিবা, তাহলে সুন্দর হবে।
গ নম্বরে বলছে উদ্দীপকের ক চিহ্নিত অঞ্চলের স্রোত আলোচনা করো। ক চিহ্নিত অঞ্চল কোথায় আছে আমরা একটু খুঁজে আসি। ক চিহ্নিত অঞ্চলটা কোথায় আছে, এই যে দেখো এই জায়গাতে হচ্ছে, আচ্ছা আমি তো মুছে ফেললাম আরো ক চিহ্নিতটা, আমি হচ্ছে এই যে এখানে এই জায়গাটাতে ছিল ক, আমি ভুল করে মুছে ফেলেছি। আচ্ছা, তো এটা হচ্ছে ক চিহ্নিত অঞ্চল। তো এই ক চিহ্নিত অঞ্চলের সমুদ্র স্রোত আলোচনা করতে বলেছে। তো এই ক চিহ্নিত অঞ্চলে মূলত এই জায়গাটার নাম হচ্ছে মূলত শৈবাল সাগর, বুঝছো? এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে শৈবাল সাগর। তো তুমি লিখবা যে উদ্দীপকের মানচিত্রে ক চিহ্নিত অঞ্চল দ্বারা শৈবাল সাগরকে নির্দেশ করা হয়েছে এবং এই শৈবাল সাগরে 3 ধরনের সমুদ্র স্রোত দেখা যায়। তো এই জায়গাটার অবস্থান দেখো কোথায়, এই যে ক্যারিবিয়ান অঞ্চল না, মানে যে ওয়েস্ট ইন্ডিজ নামে একটা দেশের নাম আমরা শুনি, ক্রিকেট খেলে, খুব ভালো ক্রিকেট খেলে, এই দেশটা, এটা তো কোনো স্বাধীন দেশ না, অনেকগুলো দ্বীপের সমষ্টি। তো এইটা হচ্ছে মূলত সেই ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল, ঠিক আছে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বাংলাদেশ যেটাকে বলে। তো এইখানে 3 ধরনের স্রোত দেখা যায়। 1 নম্বর স্রোত হচ্ছে ক্যারিবিয়ান স্রোত, ঠিক আছে, এই দ্বীপগুলোর নাম হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। তো ক্যারিবিয়ান স্রোত হচ্ছে 1 নম্বর স্রোত। আচ্ছা, 2 নম্বর হচ্ছে উপসাগরীয় স্রোত। এই ক্যারিবিয়ানটা হচ্ছে মূলত একটা উপসাগর, সে কারণে এখানে উপসাগরীয় স্রোত দেখা যায়। আরেকটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, মানে এখান থেকে, এটা তো মোটামুটি নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি, এখান থেকে নিরক্ষীয় স্রোতের উৎপত্তি ঘটে, ঠিক আছে। তো এই কারণে আরেকটা স্রোত হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। অনেকে স্রোতগুলো মনে রাখতে পারো না, ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে কইরো, বুঝছো? উত্তর নিরক্ষীয় স্রোত। আচ্ছা, এই 3টা স্রোতকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। ক্যারিবিয়ান স্রোতকে এক্সপ্লেন করবা, উপসাগরীয় স্রোতকে এক্সপ্লেন করবা এবং উত্তর নিরক্ষীয় স্রোতকে এক্সপ্লেন করবা, যেটা এখান থেকে উৎপত্তি লাভ করে এই যে তোমার এই দিকে আছে ইংল্যান্ড এবং এই দিকে হচ্ছে তোমার এই যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ম্যানহাটন সিটি, এই যে এইগুলা। তো এর মধ্যে যে প্রবাহিত হয় যে স্রোতটা, শীতল স্রোতটা, সেটা মূলত এখান থেকে উৎপত্তি লাভ করে। এইগুলো জাস্ট এক্সপ্লেন করলেই গ নম্বর হয়ে যাচ্ছে। দেখো গ নম্বর 3 মার্কের জন্য কোশ্চেন করে, তো এমন ভাবেই কোশ্চেনটা করেছে যে তোমাকে যাতে 3টা বিষয় এক্সপ্লেন করতে হয়, 3টা বিষয় সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারলে এবং এই জায়গাটার নাম যে শৈবাল সাগর, এটা তোমরা মেনশন করতে পারলেই মার্ক দিয়ে দিবে, 3 মার্কই দিয়ে দিবে, মার্ক কাটবে না। ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের ক ও খ অঞ্চলের স্রোতের প্রভাব বিশ্লেষণ করো। আচ্ছা, ক এবং খ, তো কতে তো আমরা দেখলাম এটা, আর খ কোথায় আছে? খ হচ্ছে এই যে এই জায়গাটা, এটা তো হচ্ছে মূলত আটলান্টিক মহাসাগর এবং উপরে পার্টটা হচ্ছে কি উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর। আচ্ছা, তো উত্তর আটলান্টিক মহাসাগরের অধিকাংশ যে স্রোতগুলো আছে সেগুলো হচ্ছে শীতল স্রোত। যেমন এই যে তোমার গ্রিনল্যান্ড স্রোত, ঠিক আছে, তো এই সব স্রোতগুলো হচ্ছে সবই শীতল স্রোত। তো উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল স্রোতের প্রভাবগুলো কি? এতে হচ্ছে তোমার উপকূল ভাগে বরফ জমে থাকে, ঠিক আছে, আবার হচ্ছে এই এই উত্তর আটলান্টিক মহাসাগরের বিপরীত স্রোতের কারণে ইংল্যান্ডের লন্ডন উপকূলে কখনো বরফ জমে না, এভাবে তুমি এটা ব্যাখ্যা করবা। আবার এই স্রোতগুলোর প্রভাবে যে হচ্ছে তোমার এখানে যে বিশাল অঞ্চলে উপসাগরীয় স্রোত তৈরি হয়, এটার ইফেক্টটা জাস্ট তুমি এক্সপ্লেন করবা যে এখানে আশেপাশে বৃষ্টিপাতের কি প্রভাব রাখে, এগুলো করলেই তোমার এখানে মার্কসটা দিয়ে দিবে, বুঝছো? তাহলে স্রোত থেকে একটা কোশ্চেন তোমাকে দিবে। 6 নম্বর কোশ্চেন ছিল এটা। চলে আসি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর একটা চার্ট দেওয়া আছে, চার্টে হচ্ছে 2 ধরনের বৃষ্টিপাত এবং তার 2টা বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এ ক্লাসের যে বৃষ্টিপাত, সেখানে বলতেছে যে নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে সংঘটিত হয় এবং বি ক্লাস যেটা, সেখানে বলতেছে যে পার্বত্য অঞ্চলে সংঘটিত হয়। তো নিরক্ষীয় অঞ্চলে কোন বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর খারাপভাবে কিরণ দেয় এবং সেখানে কোন বৃষ্টিপাত হয়? সেখানে পরিচলন বৃষ্টিপাত হয়। যারা বইটই পড়েছো, একটু এইচএসসিতে লেখাপড়া করেছো, তোমরা জানো যে এই ধরনের বৃষ্টিপাত হচ্ছে মূলত পরিচলন বৃষ্টিপাত, ঠিক আছে, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। আর পার্বত্য অঞ্চলে কোন বৃষ্টিপাত হয়? পার্বত্য অঞ্চলে হচ্ছে তোমার পাহাড়ি বৃষ্টি যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, সেই বৃষ্টিপাতটা হয়ে থাকে মূলত হচ্ছে পাহাড়ি বৃষ্টি বললেই তোমার এখানে হয়ে যাবে, ঠিক আছে, বা শৈলোৎক্ষেপ বলতে পারো, একটু সুন্দর ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করো সেটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, এভাবেও তুমি বলতে পারো, বা পাহাড়ি বৃষ্টিও বলতে পারো, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তুমি যদি মনে করো যে না আমি খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করবো, তাহলে তোমরা লিখবো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে, মানে শৈল মানে তো পাহাড় বা পাথর, এগুলো বোঝায়, সেইখানে যে বৃষ্টিটা উৎক্ষেপ ঘটে সেটা। আচ্ছা, তো ক নম্বর কোশ্চেনে বলতেছে ঘনীভবন কাকে বলে? ঘনীভূত হয়ে যাওয়ার প্রক্রিয়াই হচ্ছে ঘনীভবন। তো ঘনীভূত হয়ে যাওয়া মানে কি? সূর্যের তাপে কি হয়, বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প চলে আসে কোথায়? পৃথিবীর যে জলরাশি আছে সেখান থেকে জলীয় বাষ্প উৎপত্তি হয় এবং সেগুলো তোমার হচ্ছে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং এইগুলো ঊর্ধ্বাকাশে চলে যায় যেহেতু হালকা। এবং তোমাদেরকে বলেছি কিছুক্ষণ আগে, আমি ক্লাসের মধ্যে বলেছি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া হয় কি হয়, টেম্পারেচার কমতে থাকে, প্রত্যেক 1 কিলোমিটারের জন্য 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা
হ্রাস পায়। এই যে উপরের দিকে তাপমাত্রা হ্রাস পাচ্ছে তার মানে কি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং এটা এত বেশি ঠান্ডা হয়ে যায় যে ঘনীভূত হয়ে বা টেম্পারেচার কমে এসে মেঘ গঠন করে। এই প্রক্রিয়াকে বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন। খ নম্বরে বলতেছে নিম্নচাপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। নিম্নচাপ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে সূর্যের তাপ, সূর্যের কিরণ। তুমি লিখবা যে মূলত সূর্যের তাপের কারণে নিম্নচাপ সৃষ্টি হয়ে থাকে, তারপর তুমি ব্যাখ্যাতে চলে আসবা। মানে খ নম্বরতে একটা হেডলাইন আনসার লিখে ব্যাখ্যা লিখতে হয়। এবার তুমি লিখবা যে সূর্যের তাপ কোনো অঞ্চলে প্রচুর পড়লে সেখানকার বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়, এবং বাতাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়, যে কোনো গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বেড়ে গেলে সেটা হালকা হয়ে যায়, তখন সেই জায়গাটা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে সেখান থেকে উড়ে যায়, মানে বাতাসের পরিমাণ হালকা হয়ে যায় সেখানে। তো চারিদিকে বাতাসের পরিমাণ বেশি, ওই জায়গাতে বাতাস কম, তার মানে সেখানে বাতাসের চাপ কম, এই বাতাসের চাপ কমে যাওয়াকে বলা হয় নিম্নচাপ। ঠিক আছে। গ নম্বরে বলতেছে যে উদ্দীপকে উল্লিখিত এ বৃষ্টিপাতের বর্ণনা দাও। তাহলে এ হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তুমি লিখবা যে উদ্দীপকে উল্লেখিত নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের নাম হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এবার পরিচলন বৃষ্টিপাতে তুমি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখবা যে পরিচলন বৃষ্টিপাত সাধারণত নিরক্ষরেখার 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য খারাপভাবে কিরণ দেওয়ার কারণে এইখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উৎপন্ন হয়, এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাত সংঘটিত হয়, যে কারণে নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বনভূমি দেখা যায়, এবং এত জলীয় বাষ্প হওয়ার কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে প্রচুর সমুদ্র। এভাবে তুমি জাস্ট এক্সপ্লেন করবো তাহলে হবে। উদ্দীপকে উল্লেখিত এ ও বি বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। এবার তুমি চার্ট করবা এমন, ঠিক আছে, এইদিকে এ বৃষ্টিপাত, এইদিকে বি বৃষ্টিপাত। তুমি এইদিকে এ বৃষ্টিপাত দেওয়ার পরে ব্র্যাকেটে লিখবা হচ্ছে পরিচলন, আর এইদিকে বি বৃষ্টিপাত দেওয়ার পরে তুমি ব্র্যাকেটে লিখবা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, নিয়ে দুইটা বৈশিষ্ট্য পাশাপাশি লিখবা। নিরক্ষীয় পরিচলনটা তো বললাম। এবার যদি হচ্ছে আমি এটা বলি যে শৈলক্ষেপটা বলি, শৈলক্ষেপ বৃষ্টিপাত সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। চিত্র সহ তুমি এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে। চিত্রগুলো আমি একটু এঁকে দেখাই। নিরক্ষীয় অঞ্চলে যেটা হয় যে ধরো যে এমন আছে ওয়াটার বডি, এমন আছে জলরাশি, এমন আছে, তো এখানে সূর্য এমন আছে, বুঝছো, সূর্য কি করে এখানে প্রচুর ভাবে কিরণ দেয়, খারাপভাবে এখানে কিরণ দেয়, তো এর ফলে এখানে প্রচুর জলীয় বাষ্প উৎপন্ন হয়, প্রচুর জলীয় বাষ্প এখানে উৎপন্ন হয়, এবং এইখানেই মেঘ গঠন করে ফেলে, এইখানেই এটা কি করে মেঘ গঠন করে, এবং পরবর্তীতে এইখানে আবার বৃষ্টি হিসেবে নেমে আসে। এটাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে। এই চিত্রটার নাম কি? এই চিত্রের নাম হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত। আচ্ছা, আর আরেকটা যেটা সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, সেটা তোমাদেরকে একটু দেখায়। শৈলক্ষেপ সবসময় কিসের সাথে সম্পর্কিত? শৈলক্ষেপ হচ্ছে পাহাড়ের সাথে সম্পর্কিত। ধরো এটা হচ্ছে একটা পাহাড়, ঠিক আছে, এটা হচ্ছে একটা পাহাড়, এবং এখানে একদিকে কি হয়, ধরো সূর্য এখানে কিরণ দিচ্ছে, তো সূর্য কিরণের ফলে এইদিকে যে জলরাশিগুলো ছিল, ধরো যে এইখানে এই জলরাশি যেগুলো ছিল, বা তার ওই সাইডে জলরাশিগুলো ছিল, সেখান থেকে তোমার তৈরি হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে। এই জলীয় বাষ্পগুলো পরবর্তীতে উড়ে এসে এই পর্বতের এইখানে এসে জমা হচ্ছে। দেখবা যে পর্বতের উপরের দিকে মেঘ জমে থাকে, ঠিক আছে, বরফ জমে থাকে মূলত এই কারণে, নিয়ে এই বরাবর এই পর্বতের গা ভেসে এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং এইগুলো পরবর্তীতে নদী হিসেবে প্রবাহিত হয়। বাট এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় পাহাড়ের প্রতিবাদ অঞ্চল, পাহাড়ের প্রতিবাদ অঞ্চল। আর এই উল্টা পাশটাকে বলা হয় অনুবাদ অঞ্চল। অনুবাদ অঞ্চল সাধারণত শুষ্ক থাকে, কোনো বৃষ্টিপাত হয় না। যেমন আমাদের হিমালয় পর্বতের কথা তুমি যদি কল্পনা করো, ধরো এটা হচ্ছে হিমালয় পর্বত, এই প্রতিবাদ অঞ্চলে অবস্থান হচ্ছে ভারত, বাংলাদেশ, এই দেশগুলোর, যে কারণে এখানে প্রচুর নদ নদী আছে, বৃষ্টি হয়। বাট অনুবাদ অঞ্চলে হচ্ছে মঙ্গোলিয়া, অনুবাদ অঞ্চলে কি আছে আরো, ওই যে আর চায়নার যে শুষ্ক অঞ্চলগুলো আছে, ওই সব অঞ্চলগুলো হচ্ছে মূলত অনুবাদ অঞ্চল, ওখানে কোনো বৃষ্টিপাত হয় না, যে কারণে সেখানে হচ্ছে মালভূমি, সেখানে হচ্ছে মরুভূমি। বাট আমাদের এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, যে কারণে এখানে হচ্ছে নদ নদী প্রবাহিত অঞ্চল। এইটাই হচ্ছে তোমার শৈলক্ষেপ বৃষ্টিপাত। ঠিক আছে। এই চিত্রটার নাম কি? শৈলক্ষেপ বৃষ্টিপাত। আচ্ছা, তো এটা বুঝতে পারলে আশা করি। ঘ নম্বর ডান। তাহলে আমাদের এই 7 নম্বর কোশ্চেনও ডান। লাস্ট কোশ্চেন হচ্ছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলতেছে নূর ও শিহাব চন্দ্র মাসের শেষ দিকে কুয়াকাটায় বেড়াতে এসে রাতের বেলা পানির গর্জন ও চাঁদের আলোয় পানির সৌন্দর্য দেখে বিমোহিত হয়। তার 7-8 দিন পর চন্দ্রের আলো কম থাকায় পানির সেই গর্জন অনেকটা স্থিমিত হয়ে আসে। সুন্দর একটা ট্রাভেলের কথা বলেছে, ট্যুরের কথা বলেছে। ক নম্বরে কোশ্চেন করেছে জোয়ার ভাটার সংজ্ঞা দাও। জোয়ার ভাটা কি? আচ্ছা, নিয়মিত গতিতে বা নিয়মিত বিরতিতে পৃথিবীর জলরাশি কখনো স্ফীত হয়ে ওঠে, আবার কখনো সংকুচিত হয়ে যায়।
ঠিক আছে, এই স্ফীত হয়ে যাওয়া বা ফুলে ওঠাকে বলা হয় জোয়ার এবং সংকুচিত হয়ে যাওয়াকে বলে ভাটা। এটা লিখলেই হবে। খ নম্বরে বলতেছে মহাকর্ষ শক্তি জোয়ার ভাটার প্রধান কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, তুমি লিখবা যে জোয়ার ভাটা মূলত চাঁদ এবং সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণের ফলেই তৈরি হয়। তো চাঁদ এবং চাঁদ সূর্যের সাথে পৃথিবীর যে আকর্ষণ বল, এটাকে বলা হয় মূলত মহাকর্ষ শক্তি। তাই আমরা বলতে পারি যে মহাকর্ষ শক্তির প্রভাবের ফলেই জোয়ার ভাটা সৃষ্টি হয়ে থাকে। এতটুকু লিখলে হবে, বেশি লেখা তো না, 4 থেকে 5টা সেন্টেন্স বা 3 থেকে 4টা সেন্টেন্স এতটুকু লিখতে হয় খ নম্বরে। গ নম্বরে হচ্ছে উদ্দীপকে প্রথমোক্ত সময়ে পানির গর্জন কেন সৃষ্টি হয়েছিল ব্যাখ্যা করো। প্রথমোক্ত হচ্ছে কি, চন্দ্র মাসের শেষ দিকে। তো চন্দ্র মাসের শেষ দিকে কি হয়, চন্দ্র মাসের শেষ দিকে হচ্ছে চাঁদ সবচেয়ে বড় থাকে, মানে পূর্ণিমা হয়। তো পূর্ণিমার সময় কি হয়েছে, প্রচুর পানির গর্জন দেখতে পেয়েছে, তার মানে সেখানে জোয়ার ছিল, মুখ্য জোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি লিখবা যে আর চিত্রটার দরকার নাই, কারণ চিত্র ঘ নম্বর চেয়েছে, দুইটারই চিত্র, কারণ দুই সময়ের ঘটনার চিত্র চেয়েছে ঘতে, তাহলে আর গতে অতিরিক্ত চিত্রটার দরকার নাই, এক জায়গাতে অঙ্কন করলেই হবে। আচ্ছা, তো তুমি লিখবা যে নূর ও শিহাব চন্দ্র মাসের শেষ দিকে অর্থাৎ পূর্ণিমার সময়ে সমুদ্রে বেড়াতে গিয়েছিল। ঠিক আছে, কুয়াকাটাতে বেড়াতে গিয়েছিল, সে কারণে তারা পূর্ণিমার সময় মুখ্য জোয়ার উপলব্ধি করেছে। তো তারা যেহেতু হচ্ছে মুখ্য জোয়ার উপলব্ধি করেছে, তো মুখ্য জোয়ারের ফলেই মূলত সমুদ্রের জলরাশি এভাবে স্ফীত হয়েছে। তো এবার তুমি মুখ্য জোয়ারের যে কারণগুলো আছে বা হচ্ছে এর যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো ব্যাখ্যা করবো, তাহলে হবে। আর আমি ঘ নম্বরে ব্যাখ্যাগুলো বলে দিচ্ছি। উদ্দীপকে উক্ত দুই সময়ের ঘটনা চিত্র সহ ব্যাখ্যা করো। একটা হচ্ছে যে চন্দ্র মাসের শেষ দিক, তার মানে এটা হচ্ছে পূর্ণিমা, এটা হচ্ছে পূর্ণিমা। আর আরেকটা হচ্ছে তারা 7 থেকে 8 দিন পর, এই 7 থেকে 8 দিন পর কি সময় চলে আসে বলতো, এটা হচ্ছে সপ্তমী ও অষ্টমী তিথি, এটা হচ্ছে সপ্তমী প্লাস অষ্টমী তিথি চন্দ্রের। বুঝছো, এই দুইটা স্টেজে কেমন হয় সেটা তোমাদেরকে আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই। আচ্ছা, তো প্রথমটাতে দেখো যে ধরো যে এইখানে আছে সূর্য, সূর্য তো অনেক বড়, তাই না, আমি ধরলাম এটা হচ্ছে এখানে সূর্য। আচ্ছা, এটা হচ্ছে সূর্য, তারপর আমি ধরলাম হচ্ছে পৃথিবী হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে পৃথিবী, যদিও পৃথিবী সূর্যের সাথে এত বড় না, বাট দেখাইতে তো হবে। আচ্ছা, তো আমি এখানে লিখে দিই এটা হচ্ছে সূর্য, নাহলে তুমি এটা বুঝতে পারবা না এটা কি লেন্স আঁকলাম নাকি সূর্য আঁকলাম নাকি কি আঁকলাম। এইদিকে আছে বিশাল সূর্য, এইখানে আছে হচ্ছে সুন্দর পৃথিবী। আচ্ছা, এবং যখন পূর্ণিমা হয় তখন চাঁদ কোথায় থাকে বলতো, তখন চাঁদ থাকে এইখানটাতে। ঠিক আছে, এইখানটাতে, এতেই সূর্যের আলোটা চাঁদে পড়ে এবং পৃথিবী থেকে চাঁদকে দেখা যায়। বুঝছো, এইখানে এই কারণ হচ্ছে এই 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 ফেজটুকু, চাঁদের এই ফেজটুকু আলোকিত হয়, তখন চাঁদের এই ফেজটুকু আলোকিত হয়। হ্যাঁ, কারণ এইটা সে সূর্যের আলো পায়, আর এই দিক কিন্তু অন্ধকার থাকে চাঁদের, এটা আমরা দেখতে পাই না। বাট চাঁদ যদি এখানে থাকতো তাহলে তো চাঁদের ওই পার্ট আলোকিত হতো আর পৃথিবীর পার্টটা অন্ধকার থাকতো, ওইটা হচ্ছে তখন অমাবস্যা হয়, তখন পূর্ণিমা না। আচ্ছা, এটা হচ্ছে চাঁদ, বুঝছো, এটা হচ্ছে চাঁদ। ওকে, তো এখন এর অবস্থানটা কেমন হচ্ছে একটু তুমি খেয়াল করো তো, এর অবস্থানটা কেমন হচ্ছে, এর অবস্থানটা হচ্ছে যে এখানে চাঁদ, পৃথিবী, সূর্য একই সরল রেখায় অবস্থান করতেছে। ঠিক আছে, তো পৃথিবীর সাথে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল হচ্ছে সূর্যের কত, সূর্যের হচ্ছে 5, সূর্যের হচ্ছে 5 এবং চাঁদের হচ্ছে 11, মানে চাঁদের আকর্ষণ ক্ষমতা বেশি, তার মানে এটা অনুপাত হচ্ছে চাঁদ এবং সূর্যের অনুপাত হচ্ছে 11:15, 11:5, সরি 15 বলতেছি। তো এখন দুইটা যেহেতু একই সরল রেখা অবস্থান করতেছে, তার মানে আকর্ষণ বলটা অনেক বেশি না, তাহলে আকর্ষণ বল হচ্ছে দুইটা তুমি যোগ করে দাও, একই সরল রেখায় হইলে 11 যোগ 5 মানে 16, তার মানে একদম পূর্ণ আকর্ষণটা পাচ্ছে এবং এর যে দুই প্রান্ত আছে এই দিকে মুখ্য জোয়ার অনুভূত হচ্ছে। কি বুঝতে পারছো? ওকে, তো এখন তুমি এটাও এক্সপ্লেন করবা যে কেন সূর্যের থেকে চাঁদের আকর্ষণ ক্ষমতা বেশি, যদিও সূর্য অনেক বড়, চাঁদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর চাঁদ তো পৃথিবীর চেয়ে অনেক ছোট, এটা উপগ্রহ জাস্ট। তো এখন হচ্ছে তোমার চাঁদ পৃথিবীর চেয়ে অনেক কাছে, মাত্র 13 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য হচ্ছে কোটি কোটি কিলোমিটার দূরে, সরি সূর্য হচ্ছে 13 লক্ষ কিলোমিটার দূরে, আর চাঁদ হচ্ছে মনে হয় 2 লক্ষ বা এমন কিছু, খুবই কাছে, চাঁদ খুব বেশি দূরে না। আচ্ছা, তো এই কারণে চাঁদের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। তো এটা হচ্ছে, এই চিত্রটা হচ্ছে মূলত পূর্ণিমার মুখ্য জোয়ার। ঠিক আছে, এটা তুমি লিখবা পূর্ণিমার বা পূর্ণিমা তিথির মুখ্য জোয়ার, এটা তুমি এখানে লিখবা। ওকে, তাহলে এইটা ডান। এবং তারপর ওই যে সপ্তমী এবং অষ্টমী তিথি, এটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করতে হবে। এইখানেও আবারও আমরা এইখানে নিচ্ছি হচ্ছে বিশাল জাইগ্যান্টিক সূর্য, তাই না,
এটা হচ্ছে আমাদের আবারও সূর্য, আমি এখানে লিখে দিই সূর্য। তারপর কি থাকবে, তারপর থাকবে হচ্ছে পৃথিবী, এটাও আগের মতো, কোনো পরিবর্তন নাই, এটাও হচ্ছে পৃথিবী, রাইট। আচ্ছা, কিন্তু সপ্তমী অষ্টমী তিথিতে চাঁদ আর এখানে থাকে না, চাঁদ তখন কোথায় চলে যায় জানো? তখন চাঁদের অবস্থান হয় এই জায়গাটাতে, কারণ চাঁদ তো পৃথিবীকে রাউন্ড দিচ্ছে প্রত্যেক মাসে একবার, 29.5 দিনে একবার। তো সে এখান থেকে এইভাবে এভাবে ঘুরে আসে, ঠিক আছে, এভাবে ঘুরতে থাকে। তো সপ্তমী যখন চাঁদের বয়স শুরু হয় চাঁদ এখানে থাকে, মানে চন্দ্র মাসের প্রথম দিন এখানে থাকে, সপ্তমী অষ্টমীতে এইখানে, ঠিক আছে, এভাবে এভাবে সে ঘুরে ঘুরে আবার এইখানে আসে, ঠিক আছে, ওকে। তো এখন এখন হচ্ছে এটা আমরা দেখতে পেলাম চাঁদের অবস্থানটা এই জায়গায়। তো চাঁদের অবস্থান যদি এই জায়গাতে হয় তাহলে আকর্ষণ শক্তিটা কেমন হয় দেখো। আকর্ষণ শক্তিটা হচ্ছে এই দিকে একটা আকর্ষণ শক্তি পৃথিবীর, এই দিকে একটা পৃথিবীর আকর্ষণ শক্তি, আবার আবার হচ্ছে এই দিকে আরেকটা আকর্ষণ শক্তি, বুঝছো, এই দিকে চাঁদ থাকাতে আরেকটা আকর্ষণ শক্তি কার্যকর হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে কি দেখো, যে চাঁদের আকর্ষণ ক্ষমতা ছিল 11 আর এটা ছিল 5, তো এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ হয়ে যাচ্ছে। তো যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, তো এইখানে এই জোয়ারটা কমে যায়, বুঝছো, এইখানে হচ্ছে জোয়ারটা কমে যায়, যে কারণে এটাকে বলে মরা কটাল। এটাকে কি বলে? মরা কটাল। এটাকে বলে হচ্ছে মরা কটাল, বুঝছো। তাহলে এখানে আমরা মুখ্য জোয়ার দেখলাম, মরা কটাল দেখলাম, এগুলোই হচ্ছে শিহাব এবং নূরের দেখা দুইটা স্টেজ, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো আশা করি। এবং এগুলো দিয়েই এখানে এগুলো দিয়েই হচ্ছে আমাদের এই ক্লাসটা শেষ হচ্ছে। 8টা সিকিউ তোমরা যেগুলো দেখেছো, এই 8টা সিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারকে কাভার করে ঢাকা কলেজ করেছে। এবং তোমরা বিশ্বাস করো, এটা করতেই হবে, যে এমন গুরুত্বপূর্ণ কলেজের প্যাটার্নেই এবার এইচএসসি পরীক্ষার কোশ্চেন হবে। সারা বাংলাদেশে অভিন্ন কোশ্চেন, তুমি যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন এমন কোশ্চেনই তোমাকে ফেস করতে হবে। এই কারণেই এই যে কোশ্চেন আমরা সলভ করলাম এগুলো গুরুত্বপূর্ণ। এবার একটু এই কোশ্চেনগুলোর আলোকে, আমার বলা উত্তরগুলোর আলোকে বইপত্র নিয়ে বাসাতে বসো, লেখাপড়াটা করো, মাত্র কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা রইল, পরের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ তোমাদেরকে, আসসালামু আলাইকুম।